আচ্ছা, তোমরা যারা কানেক্টেড আছো আমার কথা শুনতে পাচ্ছো? স্ক্রিন দেখতে পাচ্ছো? জি ম্যাডাম। ভালো আছো তোমরা সবাই? জি ম্যাডাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ম্যাডাম? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, তো আমরা আচ্ছা, ক্লাসটা শুরু করার আগে আমি একটু তোমাদের প্রজেক্টটা সম্পর্কে জানতে চাই। তোমাদের প্রজেক্টের যে রিপোর্টটা জমা দেওয়ার কথা বলেছিলাম, গ্রুপ তৈরি করে সেই রিপোর্টটা জমা দেওয়ার কথা বলেছিলাম বন্ধের বন্ধের মধ্যে আর কি। সেটা তো আসলে তোমরা দাও নাই, হয়তো ব্যস্ত ছিলা। বাট আমি সুমিতকে তোমাদের একটা লাস্ট ডেট দিয়ে দিয়েছি। ডেডলাইনটা আগামী পরশুদিন বৃহস্পতিবার এর মধ্যে তোমরা আমাকে এটা প্রপোজালটা সাবমিট করবা। ঠিক আছে, বোথ হার্ড কপি অ্যান্ড সফট কপি। সেটা সাবমিট করবা, ডিপার্টমেন্টে পৌঁছাবা সবারটা একত্রে সিরিয়াল করে। এবং সেটার সঙ্গে একটা লিস্টও থাকবে যেটা সিআর মেনটেন করবে। কতগুলো গ্রুপ আছে, কোন গ্রুপে কয়জন মেম্বার আছে, তাদের নাম আইডি থাকবে সেখানে। সেই লিস্টও আমার কাছে সেটা প্রোভাইড করতে হবে একটা আলাদা কাগজে। আর সেই সঙ্গে প্রপোজালটাও জমা দিতে হবে। ঠিক আছে, এই উইকে এই প্রপোজালের কাজটা। এরপরে প্রপোজালটা আমি একটু দেখবো, সেই অনুযায়ী হয়তো বা আহ, কথাও বলা লাগতে পারে তোমাদের কাছে যে আরেকটু আপডেট করতে হবে নাকি ওকে আছে এই ব্যাপারটা নিয়ে। এরপর নেক্সট যে বৃহস্পতিবার আছে তার মধ্যে তোমরা ইনস্ট্রুমেন্ট গুলো কালেক্ট করবা। যে জিনিসগুলো তোমার প্রজেক্টের জন্য দরকার সেগুলো কালেক্ট করে হচ্ছে আমাকে সেটা নেক্সট বৃহস্পতিবারের মধ্যে বৃহস্পতিবার না, জিনিসগুলো কালেক্ট করে কনফার্ম করবো একটু আগেই। বৃহস্পতিবারের মধ্যে তোমার যে প্রপোজাল সেটার সঙ্গে তোমার ইনস্ট্রুমেন্ট গুলো ওকে আছে কিনা সেটা আমি জানবো। ঠিক আছে, সেটা আমি তোমাদেরকে ডেকে চেক করব। অ্যান্ড দেন নেক্সট উইকে তোমরা আমাকে প্রজেক্ট রিলেটেড কিছু কাজ বা অগ্রগতি দেখাবা। ঠিক আছে, যেহেতু এই জিনিসগুলো অর্ডার করে হাতে আসতে একটু সময় লাগে, এই জন্য তোমাদেরকে আমি একটা সপ্তাহ সময় দিচ্ছি, যে নেক্সট উইকটা। ঠিক আছে, তারপরের উইক থেকে পার ডে আমাকে অথবা ম্যাডামকে ইমপ্রুভমেন্টটা দেখাবা। ঠিক আছে, তাহলে প্রপোজালটা জমা দিলে এই বৃহস্পতিবারে, এবং ইনস্ট্রুমেন্ট সহ প্রপোজালের সঙ্গে রিলেটেড যেগুলো মানে যে জিনিসগুলো আছে তোমাদের কম্পিউটারে যে জিনিসগুলো সেট আপ দিতে হবে, যে সফটওয়্যার লাগবে, কোন হার্ডওয়্যার লাগবে, যেগুলোই দরকার আছে সবকিছু নেক্সট বৃহস্পতিবারের মধ্যে তোমাদের সেটা গোছাতে হবে। ঠিক আছে, তারপর ইমপ্রুভমেন্টের ব্যাপারটা আমি পরবর্তীতে সেটা চেক করবো, সমস্যা নেই। কিন্তু এটা কিন্তু মানে হার্ড ডেডলাইন। ঠিক আছে, এটার কিন্তু নড়চড় হবে না, এটা তোমাদের করতে হবে। আচ্ছা, এখন আমরা পড়াশোনার দিকে যাই। আজকের মেইনলি আমরা যেটা পড়বো সেটা ইউএসবি। ঠিক আছে, অনেক ধরনের পোর্ট কমিউনিকেশন পোর্ট বা ইন্টারফেস রয়েছে। অনেক বেশ কিছু অবসলিট হয়ে গিয়েছে। আর তবে মেইনলি যেটা বেশি ব্যবহার করা হয় বর্তমানে, অর্থাৎ আগে দেখা যায় মাউসের জন্য এক ধরনের পোর্ট, আবার কিবোর্ডের জন্য এক ধরনের পোর্ট, প্রিন্টারের জন্য এক ধরনের পোর্ট, এরকম ভিন্ন ভিন্ন পেরিফেরাল ডিভাইসের জন্য ভিন্ন ভিন্ন পোর্টের একটা ব্যাপার ছিল। এখনো কিছু কিছু ডিভাইসের সঙ্গে আসলে এই ব্যাপারটা রয়েছে। বাট ইউএসবি যেটা, এটা একটা ইউনিভার্সাল সিরিয়াল বাস। মানে এটা এই একটা এক ধরনের পোর্ট বা ইন্টারফেসিং মিডিয়া যেটা বলা হোক না কেন, এটার মাধ্যমে কিন্তু মাল্টিপল টাইপস অফ ডিভাইসেস ক্যান বি কানেক্টেড। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হয় কি ইউনিভার্সাল, এরকম একটা ব্যাপার। এবং এটা স্পিডটা কিন্তু অন্যান্য যে ইন্টারফেসিং মিডিয়াম ইন্টারফেস যেগুলো রয়েছে, পোর্ট যেগুলো রয়েছে, সেগুলোর থেকে কিন্তু এটা স্পিডটা বেশি। অর্থাৎ এটা হাই স্পিড ওয়্যার্ড কমিউনিকেশন মিডিয়া। ঠিক আছে, পোর্ট ইন্টারফেস। আচ্ছা, এবং এখানে আসলে একটি হিস্ট্রির কথা বলা আছে যে 1995-এ আসলে এটা আহ, বাজারে আসছে, এবং যে কোনো একটা নির্দিষ্ট যে একটা কোম্পানি এটাকে নিয়ে নিয়ে আসছে, ম্যানুফ্যাকচারার কোম্পানি, নট লাইক দ্যাট। এখানে কিন্তু এই যে কয়েকটা বলা আছে, মেনলি 5টা কোম্পানি মিলে ওরা কিন্তু এই যে কম্প্যাক্ট, মাইক্রোসফট ডিজিটাল, আইবিএম এবং নর্দার্ন টেলিকম, এই কোম্পানিগুলো একত্রিত হয়ে কিন্তু আসলে এই যে ইউএসবির যে স্পেসিফিকেশন সেটা ডিফাইন করেছে এবং সেটা মার্কেটে এনেছে। এরকম একটা ব্যাপার। তো এটার মেইন গোলটাই ছিল এটা, যে এটা যেন ইউনিভার্সাল হয়। যেটা আমি একটু আগে বললাম, যে একটা কমন টাইপ অফ ইন্টারফেস, বাট এখানে মাল্টিপল টাইপস অফ পেরিফেরালস যেটার মাধ্যমে আসলে কমিউনিকেট করতে পারবে।
এবং সেটা কিন্তু মোটামুটি সফল হওয়ার পর্যায়ে রয়েছে। আচ্ছা, এখন এখানে আসলে যে অ্যাডভান্টেজ যেগুলো রয়েছে, অ্যাডভান্টেজ তো অনেক কিছুই আছে, আমরা আসলে এটা ব্যবহার করতে গেলে সেটা আসলে আমরা বুঝতে পারি। তো সেটা আসলে ধাপে ধাপেও আমরা দেখবো। তো মেইনলি যে অনেকগুলো ব্যাপারের মধ্যে একটা আছে, যেমন প্লাগ অ্যান্ড প্লে একটা ব্যাপার রয়েছে, যে আমি এটা প্লাগ ইন করি সঙ্গে প্লে করতে পারি। আগের যে ব্যাপারটা ছিল, হয়তো তোমরা পেয়েছো বা পাওনি, যে নতুন করে একটা পোর্ট ইনস্টল মানে করতে হলে তখন দেখা যায় পিসিটাকে রিস্টার্ট করতে হতো, এরকম একটা ব্যাপার ট্যাপার ছিল। বাট এটা কি প্লাগ অ্যান্ড প্লে সার্ভিসটা দিচ্ছে, অর্থাৎ আমি প্লাগ ইন করলাম এবং সেটার সঙ্গে এটা কাজ করা শুরু করে দিল, এরকম একটা ব্যাপার। এবং কস্ট যেটা রয়েছে, কস্ট কম। এবং আলটিমেটলি কিন্তু অন্যভাবেও যদি চিন্তা করি, যেহেতু আমাকে মাল্টিপল টাইপস পোর্ট ইউজ করতে হচ্ছে না, তা একটার মাধ্যমে পাচ্ছি, সেক্ষেত্রে অবশ্যই সেটার কস্ট লোই বলা যাবে, কারণ আমাকে 5 বার আলাদা আলাদা খরচ করতে হচ্ছে না। এক্সপ্যান্ডেবিলিটি, এটা হচ্ছে হাবের মাধ্যমে, ইউএসবি যে হাবের ব্যাপারটা রয়েছে, এটার মাধ্যমে কিন্তু 127টা ডিভাইসকে আসলে কানেক্টেড করা যায় একটা পোর্টের সঙ্গেই। আমি হচ্ছে দেখা যায় ম্যাক্সিমাম 127টা ডিভাইসকে আমি কানেক্ট করতে পারি, অর্থাৎ এটাকে এক্সপ্যান্ড করা যাচ্ছে, এরকম একটা ব্যাপার। এরকম যে আরো যে এই যে হট প্লাগিং এর ব্যাপারটাই কিন্তু এই প্লাগ প্লে ওই ব্যাপারটা রয়েছে, পারফরমেন্স এর তো ব্যাপার রয়েছে, যেমন 40 GB 40 GB/সেকেন্ড পর্যন্ত কিন্তু আসলে এর যে স্পিডটা বাড়ানো সম্ভব হয়েছে বিভিন্ন স্পেসিফিকেশনে, বিশেষ করে USB 4 যেটা, ঠিক আছে, সেটার ক্ষেত্রে কিন্তু আসলে পারফরমেন্সটা বৃদ্ধি পেয়েছে। এবং এখানে আরেকটা ব্যাপার রয়েছে, যেগুলো লো পাওয়ার ডিভাইস গুলো রয়েছে, যেমন আমাদের মোবাইল হতে পারে, এই এই মোবাইলের মতো যে বিভিন্ন ডিভাইস, এটা কিন্তু মানে আমার ইউএসবি পোর্টের মাধ্যমে এগুলোকে কিন্তু পাওয়ার দেওয়া পসিবল হচ্ছে, ঠিক আছে। এই যে এই জন্য তার মানে কি বলা হচ্ছে, এগুলো কিন্তু উইদাউট দি অ্যাডেড নিড ফর অ্যান এসি পাওয়ার অ্যাডাপ্টার, ঠিক আছে, এই জন্য কিন্তু এই কথাটা বলা রয়েছে। বাট যেটা একটু বেশি পাওয়ার লাগে, যেমন প্রিন্টার, সেটা কিন্তু আলাদা করে আমাকে পাওয়ারের সঙ্গে কানেক্ট করতে হয়। মোবাইল হোক বা এরকম যে কিছু ডিভাইস রয়েছে, এদেরকে কিন্তু আলাদা পাওয়ারের সঙ্গে কানেক্ট করতে হয় না, এটা পোর্টের মাধ্যমেই হচ্ছে ডিভাইস থেকে সরাসরি সে পাওয়ারটা ক্যাপচার করতে পারে, এরকম একটা ব্যাপার। আমার বেশ কিছু লিমিটেশনও কিন্তু এখানে রয়েছে। লিমিটেশনটা আসলে একটা নির্দিষ্ট মানে এর একটা কম্পিটিটর যেটা, সেটার সাপেক্ষে, যেমন কম্পিটিটর হতে পারে, যেমন অ্যাপলের ক্ষেত্রে কি হয়, থান্ডার বোল্ট ব্যবহার করা হয়, সেখানে রয়েছে থান্ডার বোল্ট। তো সেটার সঙ্গে আসলে যখন কম্পেয়ার করা হয়, সেটার সঙ্গে কিছু একটা লিমিটেশন রয়েছে, যেমন থান্ডার বোল্টে দেখা যাচ্ছে যে এই যে পিয়ার টু পিয়ার কমিউনিকেশনের যে একটা ব্যাপার রয়েছে, তো এইটার ক্ষেত্রে মেইনলি থান্ডারবোল্টে কি হয়, যে এট এ টাইম মাল্টিপল ডিভাইস কানেক্টেড থাকতে পারে, এবং পরস্পর একটা পেরিফেরাল অন্য একটা পেরিফেরালের সঙ্গে ডিরেক্টলি কমিউনিকেট করতে পারে, এরকম একটা, অর্থাৎ পিয়ার টু পিয়ার কমিউনিকেশনটা সেখানে রয়েছে। বাট ইউএসবির মাধ্যমে কিন্তু এটা আমরা করতে পারি না। অর্থাৎ আমার একটা পোর্টের মাধ্যমে হয়তো বা আমার 2টা পেন ড্রাইভ কানেক্টেড আছে, সেক্ষেত্রে কিন্তু একটা পেন ড্রাইভের মাধ্যমে আমি অন্য একটা পেন ড্রাইভে সরাসরি কমিউনিকেট করতে পারি না, করে না তারা। এক্ষেত্রে কিন্তু আমাদের কম্পিউটার যে হোস্ট যেটা রয়েছে, প্রথমে তার সঙ্গে কমিউনিকেট করতে হয়, এর হোস্টের দায়িত্ব থাকে অন্য একটা ডিভাইসের সঙ্গে কমিউনিকেট করা। এরকম বেশ কিছু ব্যাপার রয়েছে, ডিস্টেন্সের ব্যাপার রয়েছে, যে আসলে এটা নির্দিষ্ট একটা ডিস্টেন্স পর্যন্ত কাজ করতে পারে, আদারওয়াইজ পারে না। যদি তারও বেশি করতে হয়, সেক্ষেত্রে দেখা যায় ইথারনেট ব্যবহার করে করতে পারে, অর্থাৎ যেটা ওয়্যারলেস এর যে ব্যাপারটা রয়েছে, হয়তো সেরকম অন্য ব্যাপার, অন্য কিছু ব্যবহার করতে হবে, এইরকম একটা ব্যাপার রয়েছে। আর এখানে যে ব্রডকাস্টিং এর আবার কথাটা রয়েছে, যে ব্রডকাস্টিংটা, এটা আসলে এই ফিচারটা আমার এই ইউএসবি এর সাপোর্ট করে না, এখানে এটা কোনো ব্রডকাস্টিং ফিচার এখানে নাই। এখানে শুধুমাত্র প্রতিবার প্রতি ট্রানজেকশন বা কমিউনিকেশনের ক্ষেত্রে সিঙ্গেল মেসেজ ট্রান্সফার হবে, ঠিক আছে। এবং সেটা হোস্ট এবং পেরিফেরাল মধ্যে, যেহেতু এখানে পিয়ার টু পিয়ার কমিউনিকেশন হচ্ছে না, একটা ডিভাইস একই সঙ্গে মাল্টিপল ডিভাইসকে মেসেজ পাঠাতে পারবে না, ব্রডকাস্ট করতে পারবে না। এখানে সিঙ্গেল কমিউনিকেশন হবে হোস্ট এবং ডিভাইসের মধ্যে, এরকম ব্যাপার রয়েছে। এখানে বেশ কিছু ফাংশনালিটি দেখানো আছে, মেইনলি পাওয়ার ডেলিভারির ক্ষেত্রে। যেমন এখানে একটা স্পিকার কানেক্টেড রয়েছে ইউএসবি কেবলের মাধ্যমে। স্পিকারটা আসলে এটা কি হচ্ছে, এই ল্যাপটপ থেকে ইউএসবি কেবলের মাধ্যমে কিন্তু সরাসরি পাওয়ার নিতে পারছে, এরকম করে পাওয়ার ডেলিভারি হচ্ছে। তো এখানে মাল্টিপল এক্সাম্পলস আছে, এগুলো তোমরা দেখে নিও, আমি আসলে অত বেশি যাব না। এবার আরেকটা যে ব্যাপার রয়েছে, যে এই যে কমিউনিকেশনের কথা বললাম, যেটা
থান্ডার বোল্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে, বাট আমার ইউএসবির ক্ষেত্রে একটু এখানে প্রবলেম রয়েছে। বাট সেই প্রবলেমটাও কিন্তু দূর করা যাচ্ছে কিছু স্পেসিফিকেশনে। আমার যেমন ইউএসবি যে বিভিন্ন টাইপ রয়েছে, টাইপ এ, বি এবং টাইপ সি যেগুলো রয়েছে, এবং সেই সঙ্গে এদের স্পেসিফিকেশন রয়েছে 1, 2, 3 এবং 4 পর্যন্ত রয়েছে। তো এই যে ব্যাপারগুলো রয়েছে, তো প্রথম যেগুলো ছিল, প্রথম জেনারেশনের যে ইউএসবি গুলো ছিল, সেটার ক্ষেত্রে কিন্তু আসলে এই সাপোর্টটা ছিল না যে এই যে পরস্পর দুইটা কমিউনিকেট করবে। বাট এটা যদি করতে পারে, যেমন একটা মোবাইলের সঙ্গে আমি হয়তো একটা পেন ড্রাইভ কানেক্ট করতে চাচ্ছি, সেটা কিন্তু আমি সরাসরি পাচ্ছি না। সেটার জন্য আমাকে একটা ওটিজির সাপোর্ট লাগে। ওটিজি মানে কি, অন দি গো। ঠিক আছে, সেই ওটিজির মাধ্যমে, এটা তোমরা ব্যবহার করো সবাই, তোমরা জানো যে সেটার মাধ্যমে কিন্তু কমিউনিকেট করতে পারে। যেমন এখানে আছে একটা মাউস রয়েছে, এখানে সেই মাউসটা আমার ট্যাবলেটের সঙ্গে কমিউনিকেট করছে ওটিজির মাধ্যমে। এখানে ওরকম আরো বেশ কিছু এক্সাম্পল রয়েছে। যেমন একটা স্ক্যানার একটা ফোনের সঙ্গে কানেক্টেড হয়েছে, এরকম বেশ কিছু ব্যাপার রয়েছে। এবং সেই সঙ্গে যেটা আমি বললাম যে ইউনিভার্সালের যে ব্যাপারটা রয়েছে, ইউনিভার্সালে ওই যে মাল্টিপল মানে মাল্টিপল ফাংশনালিটি কিন্তু ওই একটার মধ্যে নিয়ে আসা হয়েছে, সেটা রয়েছে। বাট এটা আসলে মাল্টিপল ফাংশনালিটি আনলেই কিন্তু হচ্ছে না, কারণ আমার হচ্ছে সমস্ত ডিভাইসে বর্তমানে যদিও ম্যাক্সিমাম ডিভাইসেই কিন্তু ইউএসবি সাপোর্টটা রয়েছে। বাট যেসব ডিভাইস, যেটা একটু পুরাতন ডিভাইস গুলো রয়েছে, যারা আসলে পিসিআই, ভিজিএ, এইচডিএমআই এরকম যে বিভিন্ন যে পোর্ট রয়েছে, এগুলো সাপোর্ট করছে, তাহলে সেই যে সেগুলোর সঙ্গে আসলে ইউএসবি কম্পেটিবল কিনা সেটারও একটা ব্যাপার কিন্তু রয়েছে। এবং এইটা কম্পেটিবল করা যায়, এটা হচ্ছে টানেলিং একটা কনসেপ্ট রয়েছে, আমরা একটু পরে দেখবো। সেই টানেলিং এর মাধ্যমে আসলে এই দুইটা মাল্টিপল প্রোটোকলস, এগুলো মেনলি হচ্ছে একটা প্রোটোকল যদি বলি, তারা হচ্ছে পরস্পর কমিউনিকেট করতে পারে। এরকম একটা এইখানে আসলে এরকম বেশ কিছু ব্যাপার রয়েছে। আর এখানে যে ইউএসবি কেবলের ডিফারেন্ট টাইপস অফ ইউএসবি কেবলের কথা, এখানে কেবলের যে জেনারেশন প্লাস হচ্ছে তাদের স্পিড, নাম যেগুলো রয়েছে সেটা বলা আছে। যেমন ইউএসবি প্রথমেই যেটা আমি বলেছি যে আমাদের স্পেসিফিকেশন ভিন্ন ভিন্ন রয়েছে, আপডেট হয়েছে আস্তে আস্তে। তো 1 থেকে শুরু হয়েছে, যে 1.1 যেটা রয়েছে সেটাকে বলা হতো ফুল স্পিড ইউএসবি, এবং সেটা দেখি সেটা যে কানেক্টর যেটা ছিল এ এবং বি সাপোর্ট করতো, নট সি। ঠিক আছে, এবং এর ম্যাক্সিমাম ডেটা ট্রান্সফার ছিল হচ্ছে কত, 12 এমবিপিএস। ঠিক আছে, 12 এমবিপিএস। এরপরে হচ্ছে ইউএসবি 2 যখন আসলো, ইউএসবি 1.1টাকে আমরা বলেছি ফুল স্পিড ইউএসবি, 2 হচ্ছে হাই স্পিড ইউএসবি, এরপরে 3 জেনারেশন হচ্ছে কি সুপার স্পিড। ঠিক আছে, এরকম করে কিন্তু আমার এক একটা এরকম চলে আসছে। ঠিক আছে, আচ্ছা, এখন এদের আবার আলাদা আলাদা লোগো রয়েছে। লোগো গুলোর সঙ্গে তোমরা পরিচিত, যে এই লোগো গুলো কিন্তু আমার ইউএসবি ডিভাইসের সঙ্গে থাকে, এবং সেই সঙ্গে কোন ইয়ারে ইন্ট্রোডিউস করা হয়েছে, কানেক্টর কোন ধরনের কানেক্টর ব্যবহার করা হচ্ছে, এটা কিন্তু এখানে রয়েছে। যে ইউএসবি এ এবং বি এর কথা ব্যাপারটা দেখো, এখানে কিন্তু মাইক্রো মিনির ব্যাপারও রয়েছে। অর্থাৎ ইউএসবি যে এ এবং বি কানেক্টর যেগুলো আছে, সেগুলোর আবার আলাদা মাইক্রো ভার্সন একটা রয়েছে, আবার মিনি ভার্সনও কিন্তু রয়েছে। এটা হচ্ছে তাদের ডিজাইন, সাইজ এবং কানেক্টর সংখ্যা কতগুলো আছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু এদের আলাদা আলাদা নামকরণ করা হয়েছে। তো এখানে আমরা দেখতেছি যে আসলে ইউএসবি 1 এবং 2 যেটা আছে, অর্থাৎ ফুল স্পিড এবং হাই স্পিড, সেটা থেকে আসলে সুপার স্পিড আমরা কখন আসছি, 3 জেনারেশনে, 3 স্পেসিফিকেশনে। সেখানে কিন্তু হঠাৎ করে আমার এমবিপিএস থেকে সরাসরি 5 জিবিপিএস এ চলে এসেছে স্পিড। ঠিক আছে, আর এই পাশে আছে হচ্ছে আমার যে লেন্থ, যে ওয়্যারটা রয়েছে, সেই ওয়্যারের লেন্থ, কেবল লেন্থ মেনলি। তাহলে এই এই যে এই সরাসরি আমার 480 এমবিপিএস থেকে 5 জিবিপিএস ক্যাপাসিটি, এইটা আসলে একটা যুগান্তকারী পরিবর্তন এসে গিয়েছিল তখন। এবং বর্তমানে কিন্তু ইউএসবি 4 এর সাহায্যে এই যে, এবং ইউএসবি-সি টাইপ যে কানেক্টর রয়েছে, সেটার মাধ্যমে 40 জিবিপিএস পর্যন্ত আমার এই স্পিডটা পাওয়া সম্ভব। আচ্ছা, এখন এখানে আসলে যে কানেক্টর গুলো বলা আছে, এখানে দেখা যাচ্ছে কিনা, ইউএসবি এ, তারপরে আছে ইউএসবি বি। এগুলো ব্যবহার করছো তোমরা, ছোটবেলা থেকে এক এক ধরনের কানেক্টর ব্যবহার করেছো। ইউএসবি এ যেটা রয়েছে, এটা হচ্ছে মোস্ট কমন টাইপ ইউএসবি। ঠিক আছে, এটা ব্যবহার করেছো।
আর মোবাইলের ক্ষেত্রে মানে পেন ড্রাইভের ক্ষেত্রে মেইনলি ইউএসবি এটা তোমরা বেশি ব্যবহার করে থাকো, বা প্রিন্টার হোক বা বিভিন্ন ক্ষেত্রেই। আর মোবাইলের ক্ষেত্রে হয়তোবা অনেকে দেখেছো এই যে ইউএসবি বি, বি মিনি, বি মাইক্রো। এরপরে বর্তমানে যেটা আছে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে কি ইউএসবি সি এবং এই যে লাইটনিং। এই দুইটা প্রায় একই রকম, বাট এইখানে শুধুমাত্র যে লাইটনিং যেটা ওইটা আর একটু পাতলা এবং উপরে একটু জিগজ্যাগ কিছু লাইন আঁকা রয়েছে। তো এগুলো হচ্ছে ইউএসবির বিভিন্ন ধরনের পোর্ট এবং কানেক্ট। আচ্ছা, এরপরে পোর্টের বিভিন্ন কালার কোডিং রয়েছে, এটা পরবর্তী এক্সাম্পলে যেমন বিভিন্ন থাকতে পারে যে একটা হোয়াইট থাকতে পারে, গ্রিন থাকতে পারে, আবার গ্রে কালার থাকতে পারে, ব্ল্যাক থাকতে পারে। এটা আসলে বিভিন্ন ম্যানুফ্যাকচারার রয়েছে, তারা হচ্ছে এক একটা কালার দিয়ে এক একটা আসলে স্পেসিফিকেশন ওই ব্যাপারটা আসলে বোঝানোর চেষ্টা করেছে। বাট এটা হচ্ছে কমিউনিকেশনের জন্য ইম্পর্টেন্ট। জাস্ট এটা হচ্ছে ম্যানুফ্যাকচারার তাদের মতো করে এক একটা কালার কোডিং করেছে আর কি। আচ্ছা, এখন এখানে যেটা আছে এটা হচ্ছে ইউএসবি কানেক্টরের পিন আউট। ঠিক আছে, অর্থাৎ আমরা এখানে দেখবো যে আসলে কিরকম মানে কতগুলো পিন নিয়ে আসলে এক এক ধরনের যে ইউএসবি কানেক্টর রয়েছে তারা কতগুলো মানে কি বলে ওয়্যার পিন নিয়ে আসলে তৈরি। বেসিক্যালি হচ্ছে যে ইউএসবি টা রয়েছে বেসিক টাইপ, সেটা হচ্ছে এখানে 4টা পিন থাকে। ঠিক আছে, 4টা পিন বা 4টা ওয়্যার যেটাই হোক থাকে, যেটার এখানে আমার রয়েছে যেমন দুইটা হচ্ছে পাওয়ারের জন্য। দুইটা পাওয়ার জন্য যেমন 1 নম্বর পিন হচ্ছে +5 ভোল্ট পাওয়ার জন্য, 4 নম্বরটা হচ্ছে গ্রাউন্ডের জন্য। আর এই দুইটা হচ্ছে ডিফারেন্সিয়াল ডেটা সিগন্যালের জন্য। তো এইটা হয়তো তোমরা ডিফারেন্সিয়াল ডেটা সিগন্যালটা কি তোমরা হয়তো ট্রিপলির অনেক ধরনের কোর্সে দেখে এসেছো, যে একই ধরনের সিগন্যাল, এটা কিন্তু একটা পজিটিভ একটা নেগেটিভ। ঠিক আছে, ডিফারেন্সিয়াল ডেটা সিগন্যালের ক্ষেত্রে একই সিগন্যাল একটা হচ্ছে পজিটিভ আকারে পাঠানো হয়, একটা হচ্ছে রিভার্স করে পাঠানো হয়। আলটিমেটলি কি হয়, যখন রিসিভারের কাছে পৌঁছায় ওই সিগন্যালটাই হচ্ছে এটা হচ্ছে একটা বড় ম্যাগনিচিউড, মানে ওর ম্যাগনিচিউডটা বেড়ে যায়। দুইটা যখন অ্যাড করা হয় তখন ওই ম্যাগনিচিউড বেড়ে সেটা হচ্ছে ওইখানে রিসিভারটা ভালো করে সেটা রিড করবে, এরকম একটা ব্যাপার। বাট এটা যে বেসিক্স বা এটা ডিটেলস এটা হয়তো ট্রিপলির কোর্সে তোমরা করে আসছো। তো মেইনলি হচ্ছে আমাদের এই 4টা করে পোর্ট থাকে। এবং এইখানে এই যে ইউএসবি যে কানেক্টর যেগুলো রয়েছে এরা কিন্তু আসলে বিভিন্ন ধরনের স্পিড আসলে সাপোর্ট করে, এবং যে স্পিড গুলো সাপোর্ট করে সেটা তো আমি অলরেডি বলে আসছি, এবং তাদের যে নামগুলো রয়েছে লো স্পিড, ফুল স্পিড, হাই স্পিড এবং সুপার স্পিড, এই এই ব্যাপারগুলো কিন্তু সেখানে রয়েছে। আচ্ছা, এখন এখানে যেটা আছে যে আমার ইউএসবি এ এবং ইউএসবি বি এই দুইটার পিন আউটটা আমরা একটু প্রথমে দেখি। এটা কিন্তু মিনি বা মাইক্রোর ক্ষেত্রে প্রযোজ্য না, এটা একদম বেসিক লেভেলের যে এ এবং বি টাইপ রয়েছে তাদের কানেক্ট আসলে কিভাবে হয়। একটা হচ্ছে ফিমেল পোর্ট আর একটা হচ্ছে কি মেল পোর্টের জন্য কিভাবে থাকে। এই যে 4টা পোর্ট রয়েছে এর 4টা এখানে পর পর থাকে, আর এইখানে হচ্ছে প্যারালাল এরকম করে থাকে যখন আমরা বি এর কথা চিন্তা করব। ঠিক আছে, ইউএসবি টাইপ বি এর কথা তখন কিন্তু এইভাবে থাকে প্যারালাল, আর এখানে কিন্তু ইউএসবি টাইপ এ তে সিরিয়ালি সেই 4টা ওয়্যার থাকে। এবং এই 4টার কথা আমরা অলরেডি দেখে এসেছি, এবং এখানে কালার ওই যে কালার কোডিং এর কথা বললাম সেরকম কালার কোডিং করে দেখানো আছে। যে যখন ভিসিসি যেটা এটা হচ্ছে রেড দিয়ে দেখানো আছে, আর ডি মাইনাস যে সিগন্যালটা রয়েছে ডেটা সিগন্যাল সেটা আছে গ্রে কালার। এরপরে হচ্ছে ডি প্লাসটা আছে গ্রিন কালার, যখন গ্রাউন্ড আছে সেটা আছে ব্ল্যাক কালার। ঠিক আছে, এরকম করে কিন্তু আমার বোঝানো আছে। আচ্ছা, এখন এইখানে এটা যেটা দেখবো এটা হচ্ছে আমরা হচ্ছে একদম বেসিক যে আহ মানে বি টাইপ বি এর যে বেসিকটা দেখেছি, এখন এইটা যেটা আছে এটা হচ্ছে মিনি পিন আউট অফ, সরি মিনি বি। মিনিবির ক্ষেত্রে যেমন বেসিকে আমরা দেখেছি যে সেখানে কিন্তু 4টা ওয়্যার আছে, 4টা শিল্ডেড ওয়্যার আছে। বাট যখন সেটা মিনিতে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু সেই বি টাইপে আমার এখানে যেটা ছিল আমরা প্যারালাল কিছু 4টা দেখেছি, বাট এখানে কি হচ্ছে এখানে কিন্তু সিরিয়ালি সেগুলো রয়েছে, এবং এখানে কিন্তু এক্সট্রা একটা পিন অ্যাড হয়েছে। 4 নম্বর পিনটা এখানে এক্সট্রা অ্যাড হয়েছে, এবং এটা কিসের জন্য, এইটা হচ্ছে আমরা যে ওটিজির কথা বলেছি পিয়ার
পিয়ার কমিউনিকেশনটাকে সাপোর্ট করার জন্য সেই ক্ষেত্রে কিন্তু আমার এই 4 নম্বর পিনটা অ্যাড হয়েছে। এর আগে যেটা ছিল অর্থাৎ নর্মাল যে ইউএসবি বি ছিল টাইপ বি, সেটার ক্ষেত্রে কিন্তু 4 নম্বরে ছিল কি গ্রাউন্ড, বাট এখন গ্রাউন্ড হচ্ছে 5 নম্বর পিনটা সাপোর্ট করছে, আর 4 নম্বরে হচ্ছে আমার সে যে ওটিজির আইডি। ঠিক আছে, এটা হচ্ছে সেই ওটিজিটাকে সাপোর্ট করার জন্য ব্যবহার, এটা হচ্ছে ফর মিনি। আর যখন মাইক্রো এ আর মাইক্রো বি এর কথা আছে, এখানেও কিন্তু একই রকম করে পিন গুলো দেয়া আছে, জাস্ট তাদের স্ট্রাকচারটা একটু ভিন্ন। ঠিক আছে, এটা হচ্ছে টোটালি আয়তকার আছে, আর এখানে পাশে একটু কর্নার শেপ রয়েছে। এখানেও কিন্তু সেই এখানেও কিন্তু সেই 5টা পোর্টই ব্যবহার করেছে, এরকম একটা ব্যাপার। যাই হোক, এরপরে ইউএসবি এর যে স্ট্যান্ডার্ড 3 যেটা রয়েছে, এর বিভিন্ন ফিচার আসলে এখানে দেওয়া আছে, এগুলো তোমরা পড়ে নিও। আচ্ছা, এরপরে যেটা আছে যে ইউএসবি টাইপ এ বি এর কথা বলেছি, বাট যেগুলো বলেছি সেটা কি, সেটা হচ্ছে ইউএসবি 2 স্পেসিফিকেশন। এখানে একটা জিনিস খেয়াল করো, এ বি সি এরা কিন্তু কানেক্ট টাইপ, আর ওই যে 1 তারপর 2 3 4 এরা কিন্তু হচ্ছে স্পেসিফিকেশন। ঠিক আছে, বিভিন্ন স্পেসিফিকেশন ইউএসবি। তো আমরা একটু যেগুলো দেখেছি সেটা হচ্ছে ইউএসবি 2 স্পেসিফিকেশন পর্যন্ত, অর্থাৎ জেনারেশন 2। বাট এইটা হচ্ছে কি এ এবং বি এর 3 স্পেসিফিকেশনের জন্য। কি আছে এইখানে দেখো, আগে কিন্তু ছিল 5টা এবং 4টা, বাট এখানে এক্সট্রা আরো 4টা পিন অ্যাড হয়েছে, আরো 5টা পিন অ্যাড হয়েছে, তাহলে এখানে টোটাল হয়ে যাচ্ছে কি 9টা পিন। যেমন নর্মাল যে এ টাইপ এবং বি টাইপ ছিল সেখানে শুধুমাত্র এই 4টা পিন ছিল, রাইট? গ্রাউন্ড, ভিসিসি, ডি মাইনাস এবং ডি প্লাস। আর বি এর ক্ষেত্রেও কিন্তু একই রকম ছিল, বাট প্যারালালি ছিল গ্রাউন্ড, ডি প্লাস, ডি মাইনাস এবং ভিসিসি। বাট যখন এটা 3 নম্বর স্পেসিফিকেশনে যাবে, তখন হচ্ছে কি এখানে লাগতেছে আমার, এখানে আরো এক্সট্রা 5টা পিন অ্যাড করা হয়েছে। এটা কেন? এইটা হচ্ছে ডাবল লেনে ডিভাইড করার জন্য, যাতে করে আমার এই ইউএসবির মাধ্যমে যে কমিউনিকেশনটা হবে সেই স্পিডটা যাতে বাড়ানো যায়। এবং এই যে এক্সট্রা পিন অ্যাড করার মাধ্যমে কিন্তু আমার ওই যে সরাসরি 480 এমবিপিএস থেকে 5 জিবিপিএস পর্যন্ত ব্যবহার করা গিয়েছে, স্পিডটা বাড়ানো সম্ভব হয়েছে। আচ্ছা, তাহলে এটা আমার মাথায় রাখতে হবে, এটা ছিল 4টা করে, বাট যখনই আমি 3 স্পেসিফিকেশন ব্যবহার করছি, আমার কিন্তু এখানে এক্সট্রা 5টা পিন অ্যাড হয়েছে, রিসিভের জন্য এবং ট্রান্সমিটের জন্য, আর একটা এক্সট্রা গ্রাউন্ডের জন্য। ঠিক আছে, এইটার ক্ষেত্রে ঠিক একই রকম ওই 5টা পিন অ্যাড হয়েছে। আচ্ছা, তাহলে এইটা এইটা কিন্তু মাইক্রো ভার্সন, এটা হচ্ছে ওই যে নর্মাল এ এবং বি ছিল সেইটার সঙ্গে যখন আমার 3টা অ্যাড করেছি, 3 স্পেসিফিকেশন অ্যাড করেছি, স্পিডটা বাড়িয়েছি। বাট যখন এটা তো আমরা জানি মাইক্রো এবং মিনি ভার্সনও রয়েছে, তো সেটার ক্ষেত্রে কি হবে দেখো, সেটার ক্ষেত্রে কিন্তু আমার এরকম করে রয়েছে, অর্থাৎ সেখানে কিন্তু 10টা পিন রয়েছে। ঠিক আছে, কারণ কি, কারণ আমরা আগে দেখেছি যে নর্মাল ইউএসবি এ এবং নর্মাল ইউএসবি বি তে 4টা করে পিন থাকে, আমি এক্সট্রা 5টা অ্যাড করেছি, তখন টোটাল 9টা পিন হয়েছে। এবং মাইক্রোর ক্ষেত্রে কিন্তু আমরা ওটিজি সাপোর্ট করার জন্য আমরা কিন্তু দেখে এসেছিলাম মাইক্রোর ক্ষেত্র এন্ড মিনির ক্ষেত্র, যে সেখানে 5টা পিন ছিল। এখন সেটার সঙ্গে আরো 5টা পিন অ্যাড হয়ে কিন্তু আমার টোটাল 10টা পিন হয়ে যাচ্ছে। এবং সেই 10টা পিন কোনটা কোন কালার এখানে বলা আছে, কালারটা যে তোমাদের মনে রাখতে হবে এমন কোনো ব্যাপার না, ওই যেটা বলেছি যে কালার হচ্ছে ম্যানুফ্যাকচারারের উপর ডিপেন্ড করে ভ্যারি করে, সেটা তোমাদের মতো, তোমরা যদি দেখাতে চাও দেখাতে পারো। তোমাদের এইটা যেমন 1 নম্বর পিনে এখানে ভিসিসি আছে, তুমি কিন্তু 1 নম্বর পিনের কথা কখনো ধারণা এরকম লিখতে পারো না যে না 1 নম্বর পিনে তুমি গ্রাউন্ড দিয়ে দিলা, সেটা কিন্তু পসিবল না। 1 নম্বর পিন ভিসিসি, ওটা ভিসিসি থাকতে হবে। ঠিক আছে, পিন আউটের এই ব্যাপারগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এটা মুখস্থ করো, বোঝার চেষ্টা করো, যেটাই করো না কেন, যেরকম কম্বিনেশন রয়েছে এরকম কম্বিনেশনেই কিন্তু থাকতে হবে। ম্যাম, হ্যাঁ বলো। ম্যাম এই ক্ষেত্রে গ্রাউন্ড ডাবল কেন হবে? গ্রাউন্ড ডাবল হচ্ছে আমার যে স্পিডটা ডাবল করার জন্য, ডাবল লেন করা হয়েছে সেজন্য ডাবল গ্রাউন্ড করে দেওয়া আছে।
ঠিক আছে, সবকিছুই কিন্তু আমার এখানে ডাবল করে দেওয়া আছে, এই যে এখানে ডেটা সিগন্যালের সঙ্গে ট্রান্সমিট এবং রিসিভের জন্য যে সিগন্যাল গুলো রয়েছে সেগুলো কিন্তু সবকিছুই ডাবল করা আছে। বাট পাওয়ার সাপ্লাই যেটা রয়েছে +5 ভোল্ট, ওইটা সেম আছে। ঠিক আছে, এছাড়া আরো কোনো এক্সপ্লেনেশন থাকতে পারে, আমি এইটুকু জানি। আরো যদি কোনো এক্সপ্লেনেশন তোমরাও চেষ্টা করে দেখতে পারো, যদি জানো সেটা সেখান থেকে জেনে নিও। ঠিক আছে। আচ্ছা, তারপরে যেটা আছে, এবং ওইটা কিন্তু সম্পূর্ণ আসলে ওই যে ইলেকট্রিক্যাল সাইডের যেগুলো আছে সেগুলো কিন্তু আমিও স্টাডি আর করি নাই। তোমাদেরকে জাস্ট আমাদের সিএসসি রিলেটেড যে যে ইনফরমেশন গুলো আছে সেগুলো জাস্ট আমি তোমাদেরকে দেওয়ার জন্য আনছি, যেটা পেরিফেরাল এর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে তোমাদের যদি জানার আগ্রহ থাকে আমি হয়তোবা জেনেও জানাতে পারবো, আদারওয়াইজ তোমরা জেনে নিতে পারো। আচ্ছা, এরপরে যেটা আছে যে ইউএসবি টাইপ সি যেটা আছে, আমরা এতক্ষণ কিন্তু 3 স্পেসিফিকেশনই দেখে এসেছি, বাট সেটা এ এবং বি এর জন্য, মাইক্রোর জন্য, মিনির জন্য। বাট এখন আমরা এসেছি যে যেটা বর্তমানে সব থেকে বেশি ব্যবহার করা হয়, বিশেষ করে মোবাইল ফোনের ক্ষেত্রে। আমরা কিন্তু এখন যে মোবাইল ফোন গুলো ম্যানুফ্যাকচার করা হয় সেখানে কিন্তু টাইপ সি এর যে পোর্ট সেটা কিন্তু দেয়া থাকে, এটা মেনলি ব্যবহার করা হয়। এবং সেই টাইপ সি যখনই আমার 3 স্পেসিফিকেশনে, নর্মালি সি 3তেই ভালো কাজ করবে, বাট 2 এর সঙ্গেও কিছু অ্যাড করা হয়। আচ্ছা, তাহলে এইখানে এই যে ব্যাপারটা রয়েছে, এইটার কনফিগারেশন কিন্তু টোটালি আলাদা, এবং এইটার মাধ্যমে কিন্তু স্পিড আরো বেশি হয়েছে, যেটা আমি বলেছি যে ইউএসবি যে 5 জিবিপিএস থেকে 2 লেন করে 10 জিবিপিএস, তারপরে আবার 20 জিবিপিএস, সেখান থেকে 40 জিবিপিএস, এরকম কিন্তু আস্তে আস্তে যাচ্ছে, এবং সেটার জন্য কিন্তু এর পোর্টের সংখ্যাটাও কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে। এইখানে দেখো, এখানে কিন্তু আমার টোটাল 12 12 24টা পোর্ট রয়েছে। এতক্ষণ যেগুলো দেখেছি এ এবং বি তে নর্মাল যেটা স্পেসিফিকেশনে 4টা 4টা ছিল, তারপরে ছিল 5টা 5টা, তারপর 9টা, তারপর 10টা পোর্ট দেখে এসেছি। বাট যখনই ইউএসবি টাইপ সি 3 স্পেসিফিকেশন আমরা দেখবো, যেটা বর্তমানে বেশি ব্যবহার করা হয়, এখানে হচ্ছে টোটাল 24টা পিন থাকে। ঠিক আছে, টোটাল 24টা পিন, এবং এখানে দেখো 24টা পিনের মধ্যে কিন্তু এই যে গ্রাউন্ড আছে কয়টা, 4টা আছে গ্রাউন্ড। এবং এটা হচ্ছে জাস্ট উপরে যেটা রয়েছে, অর্থাৎ এ দিয়ে যেগুলো আছে, এই যে A1 থেকে A12 এবং B1 থেকে B12, একই ধরনের জিনিস। ঠিক আছে, দেখো দুই দিকে কিন্তু একই ধরনের জিনিসই রয়েছে, এখানে গ্রাউন্ড, তারপর এই যে রিসিভার 2, তারপর রিসিভার 2 মাইনাস, এই জিনিসগুলো কিন্তু আমার নিচেও কিন্তু রয়েছে, গ্রাউন্ড, তারপর রিসিভার 1, রিসিভার 1 মাইনাস প্লাস, এই জিনিসগুলো কিন্তু নিচে সব একই রকম রয়েছে। এবং ঠিক এই কারণেই আগের যে পেন ড্রাইভ গুলো ইউজ করতা, যে ইউএসবি পোর্ট গুলো ইউজ করতা, তোমরা হয়তো সেটা খেয়াল করেছো, যে সেটা কিন্তু তোমার ওই যে একটা পেন ড্রাইভও যদি আমি কম্পিউটারের ইউএসবি পোর্ট ইউজ করতে চাই, আমি কিন্তু যে উল্টা যে কোনো রকম ভাবে কানেক্ট করতে পারি না, ঠিক পারতাম না। আমাকে নির্দিষ্ট যেভাবে কানেক্ট করার কথা আছে ওই একদিকেই কানেক্ট করা যেত। বাট বর্তমানে টাইপ সির যে চার্জার গুলো ব্যবহার করো, সেটা কিন্তু আমরা এটাকে বলা হয় ফ্লিপেবল, অর্থাৎ আমরা উভয় দিকেই ব্যবহার করতে পারি। আমার যেমন আগের যে চার্জার গুলো ছিল, বিশেষ করে যে মোবাইলে চার্জ দিতা, সেটা ক্ষেত্রে কিন্তু দুই দিক থেকেই চার্জ দেওয়া পসিবল ছিল না, শুধু একদিক থেকে কিন্তু চার্জ দেওয়া হতো। ঠিক আছে, বা আমার যখন ইউএসবি সি মানে টাইপ সি এসেছে, এটা কিন্তু আমরা জাস্ট কানেক্ট করলেই হয়, সেটা উপর পাশেও নিচের পাশেও একই রকম অবস্থা। ঠিক আছে, জাস্ট আমার কানেক্ট করলেই হচ্ছে, এবং আমার ফোনে চার্জ হচ্ছে। অর্থাৎ এই জন্য এই যে সুবিধাটা, এটাকে বা এই যে ক্যারেক্টারিস্টিক্স, এটাকে বলা হয় ফ্লিপেবল। ঠিক আছে, অর্থাৎ এবং এই সুবিধাটা কিন্তু আমার এই স্ট্রাকচারের কারণে এসেছে, কারণ আমার উপরের 12টা পিন এবং নিচের 12টা পিন সেম। এ কারণে আমি যেদিক থেকেই দেই না কেন, আমার কিন্তু সেদিক থেকেই চার্জ নিচ্ছে, সেদিক থেকেই ডেটা কমিউনিকেশন হচ্ছে, এরকম একটা ব্যাপার। এরপর আসলে এখানে ওইগুলো বিভিন্ন ব্যাপার আসলে বলা আছে, এগুলো তোমরা আসলে দেখে নিও। আর যে কথাটা আসলে বলেছিলাম এই যে ফ্লিপেবল, সেই কথাটা এখানে কিন্তু আসলে বলা আছে। আচ্ছা, এখন এই যে প্রত্যেকটা পিন, যে 24টা পিন রয়েছে, প্রত্যেকটা পিনের কোন পিনের আসলে কোন কাজটা করবে সেই ডিসক্রিপশনটা এখানে দেয়া আছে, তোমরা এটা দেখে নিও। আচ্ছা, এখানে ওই জেনারেশন বাই যেটা প্রথমে যেটা দেখিয়েছিলাম সেটা জাস্ট একটু ভেঙে দেখানো আছে, যে
এবং এখানে নাম্বার অফ লেন্স, ঠিক আছে, এক এক এই দেখো 3.2 যে জেনারেশনটা রয়েছে, এখানে একটা লেন ব্যবহার করে 10 Gbps 5 Gbps পাওয়া গিয়েছে। বাট পরবর্তীতে যখনই দুইটা লেন ব্যবহার করা হয়েছে তখন স্পিড কিন্তু ডাবল হয়ে গিয়েছে। অর্থাৎ এই যে প্রথম যেটা রয়েছে এইটার যখন আমি দুই লেন ব্যবহার করেছি তখন এখানে 10 Gbps পেয়েছি, আবার এইটা ওয়ান লেন, এইটা যখন দুইটা লেন ব্যবহার করা হয়েছে 20 Gbps স্পিড পাওয়া গিয়েছে। আবার এই যে নিচের যে জেনারেশন এখানেও কিন্তু একই রকম ভাবে আমার এই 20 Gbps এবং 40 Gbps পাওয়া সম্ভব হয়েছে। এবং এখানে আসলে যে ইউএসবি 4 এ আসলে কি নিউ আছে এই ব্যাপারগুলো আছে, এগুলো তোমরা আসলে নিজেরা দেখে নিতে পারো। যে ব্যাপারগুলো রয়েছে আমিও বলতে পারি যদি যেমন এখানে আমার বিভিন্ন মেনু আকারেই কিন্তু দেয়া আছে, যেমন আপ টু 40 Gbps ডেটা ট্রান্সফারের, এটা ইউএসবি 4 এর মাধ্যমে কিন্তু পসিবল হয়েছে যে 40 Gbps ডেটা ট্রান্সফার রেট পসিবল। এবং এখানে ওই যে একটা সুবিধার কথা প্রথমে বলে এসেছিলাম যে এখানে মাল্টিপল ডেটা এন্ড ডিসপ্লে প্রোটোকলস, অর্থাৎ মেনি টাইপস অফ প্রোটোকলস আছে, বাট সেটা কিন্তু ওই যেটা বলেছিলাম যে টানেলিং এর মাধ্যমে কিন্তু আসলে ইউএসবির জন্য যে প্রোটোকলটা রয়েছে ওরা মাল্টিপল টাইপস অফ প্রোটোকলের সঙ্গেও আসলে কম্পেটিবল হয়ে কাজ করতে পারে, এবং সেটা করা হয় প্রোটোকল টানেলিং এর মাধ্যমে, এবং এটা ইউএসবি 4 কিন্তু সাপোর্ট করছে। এবং এই ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটিও আছে, অর্থাৎ ইউএসবি 4 তার প্রিভিয়াস যে স্পেসিফিকেশন যে ভার্সন গুলো রয়েছে সেগুলোর সঙ্গেও কিন্তু কাজ করতে পারবে, এরকম একটা ব্যাপার। তারপরে যেটা রয়েছে ভিডিও অ্যান্ড ডেটা ব্যান্ডউইথ অপটিমাইজেশন, এখানে যেটা ছিল যে ইউএসবি 3.2 যে জেনারেশনটা রয়েছে এখানে কিন্তু এই যে ডেটা এবং ভিডিও, এই যে এদের যে ব্যান্ডউইথ ব্যান্ডউইথ যেটা দেয়া থাকতো সে টোটাল ব্যান্ডউইথটাকেই কিন্তু ব্যবহার করে সেই কমিউনিকেশনটা এস্টাবলিশ করতে হতো। বাট ইউএসবি 4 এ এসে কি হয়েছে, এখানে কিন্তু সেই টোটালটা ব্যবহার করতে হয় না, শুধুমাত্র যে নিডেড যে যতটুকু অতটুকু ব্যান্ডউইথ ব্যবহার করলেই হচ্ছে, অ্যাকচুয়াল নিড অনুযায়ী সেটা করছে। এখানে আসলে থান্ডারবোল্টের সঙ্গে কিছু পার্থক্য এগুলো বলা আছে, এটা অলরেডি আমি প্রথম দিকে এগুলো বলে আসছি, এখান থেকে এই কোশ্চেন গুলো অ্যান্সারটা তোমরা দেখে নিয়ে এরপরে আসলে ওই যে প্রোটোকল টানেলিং এর যে ব্যাপারটা রয়েছে, এই প্রোটোকল টানেলিং এর কথাটা যেটা আমরা অলরেডি এর আগে যেটা বলেছি যে টানেলিং এর মাধ্যমে কিন্তু আসলে মাল্টিপল টাইপস অফ প্রোটোকলের সঙ্গে ইউএসবি কমিউনিকেট করতে পারে, এবং সেই প্রক্রিয়াটার নামই হচ্ছে প্রোটোকল টানেলিং। আর ইউএসবি 4 ফ্যাব্রিক যেটা, এটা হচ্ছে জাস্ট নেটওয়ার্কের মতো, অর্থাৎ ডিফারেন্ট টাইপস অফ রাউটার বা যাই হোক যাদের মধ্যে কমিউনিকেট করবে তারা কিন্তু প্যাকেট বাই প্যাকেট করে সেই কমিউনিকেশনটা হয়। এবং ফ্যাব্রিক যে ফ্যাব্রিকটা আসলে জামা কাপড়ের যে ফ্যাব্রিকের ব্যাপারটা আছে ওদের ওইটার সঙ্গে একটু মিল রেখে ওই যে প্যাকেট প্যাকেট এবং ওদের যে সেলাই করলে যেরকম স্ট্রাকচার একটা হয় ওইটার সঙ্গে মিল রেখে আসলে এটা একটা নাম দেয়া হয়েছে। এবং এখানে আরেকটা কোশ্চেন আছে যে উইল অ্যাপেল সাপোর্ট ইউএসবি 4, এটা আসলে এখানেই আনসারটা দেয়া আছে যে এটা আসলে মেইনলি ডিপেন্ড করবে অ্যাপলের ম্যানুফ্যাকচারের উপরে। তারা যদি চায় তাহলে তারা চাইলে ইউএসবি 4টা এমন ভাবে তৈরি করা, যেটা এটা তো ইউনিভার্সাল, এমন ভাবে তৈরি করা যদি ম্যানুফ্যাকচারাররা তাদের ভিতরের স্ট্রাকচারটাকে একটু চেঞ্জ করে তাহলে সেক্ষেত্রেও কিন্তু ইউএসবি 4টা ব্যবহার করা পসিবল। হ্যাঁ আচ্ছা, এখানে ইউএসবি সি আসলে 2 সাপোর্ট করে কিনা, এটা হচ্ছে সাপোর্ট করানো যায়, সেটা কোনো ব্যাপার না, বাট সেটা আসলে সেটা খুব উপকারী একটা জিনিস হয় না, তাহলে যে বেশি স্পিডের যে ব্যাপারটা আমাদেরকে দিচ্ছে ইউএসবি সি সেটা আসলে পাওয়া যায় না, এই জন্য এটা সাধারণত ইউএসবি সি এর সঙ্গে 2 ব্যবহার করা হয় না। এনিওয়ে এখন হচ্ছে আমরা যেটা যাব সেটা হচ্ছে ইউএসবি যে মেইন আর্কিটেকচারটা, ঠিক আছে, এই আর্কিটেকচারটা হচ্ছে মেইনলি এটাকে বলা হয় যে এটা টায়ার্ড টপোলজিটা ব্যবহার করে তৈরি করা হয় টায়ার্ড, এবং এখানে ম্যাক্সিমাম 7টা টায়ার থাকতে পারে, যে টায়ার 1 থেকে শুরু করে টায়ার 7 পর্যন্ত এখানে রয়েছে, এর বেশি টায়ার কিন্তু এখানে থাকবে না। এবং এই এগুলোর কেন্দ্রে এখানে যেমন আছে কি হোস্টের কথা বলা আছে, এই হোস্ট আসলে কি, এই হোস্ট হচ্ছে হোস্ট যেটা রয়েছে এটার সঙ্গে আবার হোস্ট কন্ট্রোলার বা যাই হোক, এই হোস্টটা থাকে হচ্ছে আমার কম্পিউটারের মধ্যে, যেটা কিনা এই ইউএসবি গুলোর মধ্যে কমিউনিকেশনটা হ্যান্ডেল করবে কিসের মাধ্যমে, হোস্ট কন্ট্রোলারের মাধ্যমে।
তাহলে ইউএসবির যে হোস্ট এটা তাহলে কোথায় থাকতেছে? এটা থাকতেছে কম্পিউটারের মধ্যে। এবং এই হোস্টের ব্যাপারটা এরকম যে এটা কিন্তু হার্ডওয়্যার, তারপরে সফটওয়্যার, ফার্মওয়্যার যেগুলো রয়েছে এই সবগুলোর কম্বিনেশনে কিন্তু হোস্ট তৈরি হয়, যেটা হচ্ছে আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি না, এরকম একটা ব্যাপার। এরপর যেটা আছে এটা আছে রুট হাব, অর্থাৎ প্রথম টায়ারের মধ্যে আছে হোস্ট টু রুট হাব কমিউনিকেশন। রুট হাব আসলে কোনটা? রুট হাব হচ্ছে আমাদের যে মেইন অ্যাটাচমেন্ট পয়েন্ট, বিশেষ করে যে কম্পিউটারে যেটা বললাম হোস্ট হচ্ছে কম্পিউটারের মধ্যে থাকতেছে, সেটা এক ধরনের, সেটা কি করছে, সেটার সঙ্গে রুট হাব হচ্ছে, রুট হাবের মাধ্যমে কম্পিউটারের যে ডিফারেন্ট মানে অনেকগুলো যে আমাদের ইউএসবি পোর্ট থাকে, কোথাও কোথাও হয়তো বা একটা পোর্ট থাকে, বাট কোথাও মাল্টিপল ইউএসবি পোর্ট থাকতে পারে। যে এই যে যেগুলো কম্পিউটারের সঙ্গে অ্যাটাচড থাকে সেটাকে বলা হচ্ছে রুট হাব। ঠিক আছে, এরপরে হচ্ছে আমার এই রুট হাবের সঙ্গে আবার অন্য আরেকটা ইউএসবি হাব কানেক্টেড থাকতে পারে, ডিভাইসও কানেক্টেড থাকতে পারে। যদি রুট হাব একটা হয় তাহলে তার সঙ্গে একটা হাব কানেক্টেড থাকতে পারে। যদি আমার পিসিতে একাধিক মানে পয়েন্ট থাকে, পোর্ট থাকে, তাহলে একটা পোর্টে আমি হাব কানেক্ট করলাম, অন্য একটা পোর্টে আমি ডিভাইস কানেক্ট করতে পারবো। এরকম একটা ব্যাপার আমার এখানে রয়েছে। এখন এই যে হাব, আসলে কতগুলো হাব তারা কানেক্ট করতে পারবে? যেহেতু আমার বলা আছে যে ম্যাক্সিমাম 7টা টায়ার পর্যন্ত যেতে পারে, তাহলে এই যে আমার রুট হাবের পরে সে হচ্ছে, রুট হাবের পরে 1 2 3 4 5 4টা হাব কানেক্ট করেছে। এই 4টার বেশি হাব কিন্তু সে কানেক্ট করতে পারবে না। তাহলে কিন্তু 7 টায়ারের পরে অন্য একটা টায়ার ক্রিয়েট হবে, সেটা পসিবল না। লাস্ট যে হাবটা রয়েছে সেটার সঙ্গে শুধুমাত্র ডিভাইস কানেক্টেড হতে পারবে, নট এনি হাব। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে যে আমার যে ইউএসবি যে ব্যাপারটা রয়েছে, তো ইউএসবির ক্ষেত্রে একটা তো হোস্ট থাকলো কম্পিউটারের মধ্যে, কম্পিউটারের সঙ্গে যে আমার পোর্ট গুলো রয়েছে সেগুলোকে আমরা বলছি রুট হাব। এবং সেই রুট হাবের সঙ্গে হচ্ছে আমার অন্য একটা হাব কানেক্টেড থাকতে পারবে, সেই হাবের সঙ্গে অন্য একটা থাকতে পারবে। আর এরকম করে রুট হাবের সঙ্গে এরকম পরপর করে 5টা হাব কানেক্টেড থাকতে পারবে, তার বেশি হাব কিন্তু কানেক্টেড থাকতে পারবে না। তো এই 7 নম্বর টায়ারে এসে কিন্তু কোনো হাব কানেক্টেড নাই এখানে। ঠিক আছে, এটা পসিবল না, এটা সাপোর্ট করবে না। এখানে শুধুমাত্র আমার ডিভাইস কানেক্টেড থাকতে পারবে। এবং ডেইজি চেইনিং এর মাধ্যমে কিন্তু আমার আসলে 127টা ডিভাইস পর্যন্ত কানেক্ট করতে পারবে। ঠিক আছে, এই ম্যাক্সিমাম যে 7টা টায়ারের মাধ্যমে সে 127টা ডিভাইস পর্যন্ত কানেক্ট করতে পারবে। আচ্ছা, এরপর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে এই যে কানেকশন যেটা রয়েছে হাবের সঙ্গে কানেকশন, এই কানেকশন হচ্ছে 2 রকমের, এই একটা কানেকশন আর এই একটা কানেকশন। এই কানেকশনটাকে বলা হয় আপ স্ট্রিম কানেকশন। আর এই যে নিচের দিকে যেগুলো আছে এটাকে বলা হবে ডাউন স্ট্রিম কানেকশন। ঠিক আছে, এই যে এখানে ইউএসবি হাব, এটা যদি হায়ার টায়ারের অন্য একটা হাবের সঙ্গে কানেক্টেড হয় সেটা আপ স্ট্রিম, আর যখন নিচের দিকে একটা টায়ারের সঙ্গে কানেক্টেড হয় সেটাকে বলা হচ্ছে হচ্ছে আমার ডাউন স্ট্রিম কানেকশন। এরকম একটা ব্যাপার। আর এই যে এই এখানে যতগুলো কমিউনিকেশন শুরু হবে, কমিউনিকেশন কিন্তু আমার ইনিশিয়েট করবে হোস্ট, ইনিশিয়েট করবে হোস্ট। কোনো হাব বা কোনো ডিভাইস কিন্তু আমার মানে ডিরেক্টলি কোনো কমিউনিকেশন ইনিশিয়েট করতে পারবে না। ঠিক আছে, অর্থাৎ কোনো যে ডেটা ট্রান্সফার করবে, কানেক্ট করলাম, কানেক্ট করার সঙ্গে সঙ্গে হোস্টের মাধ্যমে কিন্তু সেই কমিউনিকেশনটা এস্টাবলিশ করতে হবে, ইনিশিয়েট করতে হবে, বলতে হবে যে ডিভাইস তুমি কানেক্টেড আছো, তুমি এখন ট্রান্সফার করা শুরু করো। আদারওয়াইজ কিন্তু ডিভাইসটাকে ওয়েট করতে হবে যত পর্যন্ত হোস্ট তাকে অ্যাক্টিভেট না করে। কিন্তু এর একটা এক্সেপশনও রয়েছে। এক্সেপশনটা কখন? দেখা যায় যে অনেকগুলো ডিভাইস কানেক্টেড রয়েছে, বাট এখানে কি নির্দিষ্ট কিছু ডিভাইসকে নির্দিষ্ট একটা মুহূর্তের জন্য সাসপেন্ড করে রাখা আছে, অর্থাৎ লো পাওয়ার স্টেটে রাখা আছে, অর্থাৎ ওরা কমিউনিকেট করতে পারছে না। তখন যে আমি কমিউনিকেট করতে পারছি না, আমাকে আমাকে ওয়েক আপ করাও, আমাকে উঠাও, জাগাও, যে এই যে ব্যাপারটা, এরকম একটা সিগন্যাল কিন্তু ওই ডিভাইস আমার হোস্টকে দিতে পারে। তো হোস্ট শুধু এইটাই পারে, সরি, কানেক্টেড ডিভাইস গুলো শুধুমাত্র এই সিগন্যালটাই ইনিশিয়েট করতে পারে, এছাড়া কোনো ট্রান্সফার কিন্তু ইনিশিয়েট করতে পারবে না। ঠিক আছে, ও শুধুমাত্র রিমোট ওয়েক আপ,
যে ও যদি কখনো কোনো সাসপেন্ড কন্ডিশনে থাকে, অর্থাৎ লো পাওয়ার স্টেটে রয়েছে কোনো কারণে, ও জাস্ট ওই সিগন্যালটা প্রোভাইড করতে পারবে হোস্টকে, যে আমি এখন এখানে লো পাওয়ার সিগন্যালে আছে, আমাকে ওয়েক আপ করাও, ঠিক আছে, এরকম একটা ব্যাপার করতে পারবে। আদারওয়াইজ কোনো ধরনের ট্রান্সফার ইনিশিয়েট করতে পারবে না। ঠিক আছে, সবকিছু হচ্ছে হোস্ট করবে এটা। আর এখানে আরেকটা ব্যাপার আছে যে অ্যাড্রেসিং এর একটা ব্যাপার থাকে, তো যেটা আমি বলেছি যে 127টা ডিভাইস কানেক্টেড থাকতে পারবে। এটা হচ্ছে অ্যাড্রেসিং এর উপরেও কিন্তু কিছুটা ডিপেন্ড করে, কারণ এখানে এই যে ইউএসবি সিস্টেম যে কমিউনিকেট করবে, এই কমিউনিকেটের করার ক্ষেত্রে যে অ্যাড্রেসিংটা রয়েছে সেটা হচ্ছে 7 বিটের অ্যাড্রেস, এবং 7 বিটের অ্যাড্রেস কিন্তু কমিউনিকেট করে, অর্থাৎ তাহলে মাল্টিপল ডিভাইসকে যদি অ্যাড্রেসিং করতে হয়, তাহলে ম্যাক্সিমাম 127টা ডিভাইসকেই কিন্তু সে মানে তাদের সঙ্গে কমিউনিকেট করতে পারবে, অ্যাড্রেসিং করতে পারবে 7 বিট অ্যাড্রেসের মাধ্যমে। এখন এখানে আবার এই যে হোস্ট বললাম, যে হোস্টের সঙ্গে বলেছি যে এখানে কিন্তু আসলে হোস্ট কন্ট্রোলার থাকে, ডিফারেন্ট টাইপ অফ হোস্ট কন্ট্রোলার থাকতে পারে, এবং এই এই হোস্ট কন্ট্রোলার আসলে আম, যে একজন প্রোগ্রামার এবং হোস্ট কন্ট্রোলার, এদের মধ্যে কমিউনিকেশনের জন্য আবার আলাদা একটা ডিভাইস রয়েছে, যেটাকে বলা হয় এইচসিডি, অর্থাৎ হোস্ট কন্ট্রোলার ডিভাইস। এটা হচ্ছে এগুলো ম্যানুফ্যাকচারাররাই হচ্ছে দিয়ে দেয়, তবে এই হোস্ট কন্ট্রোলার আবার বিভিন্ন ধরনের থাকতে পারে। এখানে বেশ কিছু হোস্ট কন্ট্রোলারের নাম দেয়া আছে, তো এখানে এক এক জায়গায় এক এক ধরনের হোস্ট কন্ট্রোলার ব্যবহার করা হয়। এটা হচ্ছে ইন্টারনাল হার্ডওয়্যারের ব্যাপার, ঠিক আছে। যেমন ওএসসিআই, ইউএসসিআই, এরকম বিভিন্ন ধরনের হোস্ট কন্ট্রোলার এখানে রয়েছে। ম্যাম, আচ্ছা, হ্যাঁ বলো বলো। এই ক্ষেত্রে কি ডিভাইস যে কোনো প্রবলেমে হোস্টের সাথে কমিউনিকেশন করবে, তারপর হোস্ট এটা হাবকে জানাবে, তারপর কি ডিভাইসের সাথে কানেকশন হবে, এমন কিছু? একদম যদি ডেটা ট্রান্সফারের ব্যাপার হয়, সেটা তো কখনো ডিভাইস করবে না, সেটা হচ্ছে হোস্ট কমিউনিকেট করবে। ও হচ্ছে যার সঙ্গে কমিউনিকেট করা দরকার, তার ও নিজের যদি কোনো কিছু সেন্ড করতে হয়, তাহলে ও তো সরাসরি সেন্ড করে দিবে কমিউনিকেশন এস্টাবলিশ করে। আর যদি কারো কাছ থেকে কিছু আনতে হয়, সেটা ও হচ্ছে নিজের হোস্ট নিজে তাদের সঙ্গে কমিউনিকেট করবে। হোস্ট যদিও আলাদা, নিজে থেকে ডিভাইসের সাথে কমিউনিকেট করবে? হ্যাঁ হ্যাঁ হোস্ট করবে সেটা। তো হোস্ট তো আসলে একটা আলাদা ডিভাইস, যেটা বললাম কম্পিউটারের মধ্যে থাকে, বাট আমরা ধরে নিলাম যে আমার কম্পিউটারটাই হোস্ট, যদি ওটা ভিতরে একটা আলাদা ডিভাইস ধরলাম, তাহলে এটা হচ্ছে কম্পিউটার নিজে হচ্ছে ডিভাইসের সঙ্গে ফার্স্ট কমিউনিকেশনটা করবে, যে তুমি তুমি কি কমিউনিকেট করতে চাও। ও এটা হচ্ছে ডিভাইসকে জানাবে, এবং জানাবে ওই যে হাবের মাধ্যমে, টায়ার বাই টায়ার গিয়ে হচ্ছে ওই কমিউনিকেশনটা করবে, ফার্স্ট হাবের কাছে যাবে। যদি তার কাছে সে নির্দিষ্ট ডিভাইসটা না থাকে, তাহলে তার সেকেন্ড টায়ার, এরকম করে লাস্ট পর্যন্ত সে হচ্ছে যাবে, যতক্ষণ না সে ডিভাইসটাকে না পাবে। এরপরে এটা হচ্ছে টোটালি হোস্টের দায়িত্ব। ও একটা ডিভাইসকে ইনিশিয়েট করবে যে তুমি কি ডেটা ট্রান্সফার করতে চাও, তারপর ডিভাইসটা তার সঙ্গে হ্যান্ডশেকিং করবে যে হ্যাঁ আমি চাই, তখন তার হ্যান্ডশেকিংটা হওয়ার পরে তাদের মধ্যে সেই ডেটা কমিউনিকেশনটা হবে। আর যে ডিভাইস, তারা হচ্ছে কখনোই নিজে থেকে কোনো ডেটা ট্রান্সফার ইনিশিয়েট করতে পারে না সরাসরি, সেটা টোটালি ওই যেটা বললাম হোস্টের উপর ডিপেন্ড করে। ওরা পারে শুধু যে ওরা যদি কখনো লো পাওয়ার স্টেটে থেকে যায় কোনো কারণে, তখন জাস্ট একটা সিগন্যাল দিতে পারে যে আমি লো পাওয়ার স্টেটে আছি, আমাকে জাগাও, ঠিক আছে, নইলে তো আমি কমিউনিকেট করতে পারবো না। তখন আবার হোস্টের দায়িত্ব যে যদি কোনো কিছু করার থাকে, হোস্ট সেইটা করে ওকে হচ্ছে সে রিমোটলি ওয়েক আপ করাবে, এরকম একটা ব্যাপার। আদারওয়াইজ সবসময় হচ্ছে হোস্ট এইটাকে ইনিশিয়েট করবে। বুঝতে পারছো? জি ম্যাম। ম্যাম, হ্যাঁ আরেকটা কোশ্চেন, এটা লাস্ট হাব ছাড়া বাকি সবার সাথে কি ডিভাইস আর হাব কানেক্টেড থাকবে? হ্যাঁ 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 কানেক্টেড থাকতে পারবে, সেটা তো আমার ইচ্ছে মতো, যে আমি হয়তো একটা হাব কানেক্ট করব। এখন ওই একটা হাবে, তো তোমরা তো হাব দেখছো যে একটা হাবে হচ্ছে মাল্টিপল পোর্ট থাকে, তাহলে ওই ওই যে পোর্ট গুলোর মধ্যে আমি হয়তো বা একটা পোর্টের মাধ্যমে অন্য একটা হাব কানেক্ট করেছি, আর অন্য যে পোর্ট গুলো ফাঁকা আছে সেগুলোতে আমি অন্য ডিভাইস কানেক্ট করেছি, এরকমটা করতে পারবো। বাট ওই যে 5টা হাবের পরে তারপরে আর কোনো হাব কানেক্ট করতে পারবো না, ওই যেটা আর্কিটেকচার দেখিয়েছিলাম। জি ম্যাম। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে আমরা আসলে বিভিন্ন টার্ম গুলো কিন্তু পড়ছি। এখানে আরো একটা টার্ম যেটা আসছে সেটা হচ্ছে কি এন্ড পয়েন্ট, ঠিক আছে। এই যে এখানে এন্ড পয়েন্ট এবং পাইপের যে একটা কথা বলা আছে, এন্ড পয়েন্টটা কি সেটা আগে বলি। যে এন্ড পয়েন্ট মেনলি হচ্ছে যেখানে ইনফরমেশনটা থাকবে,
ইনফরমেশন যেখান থেকে যাবে অথবা যেখানে এসে ইনফরমেশনটা থাকবে। আমরা আসলে পোর্টের কথা অনেকগুলো বলেছি, যেগুলোর মাধ্যমে ডেটা কমিউনিকেশনের জন্য কমিউনিকেশন এস্টাবলিশ করবে আর কি, কানেকশন তৈরি হবে। বাট সেটার ছাড়া তো আমার যে জিনিসগুলো আমরা সেটা তো সরাসরি মেমোরি থেকেই আমরা পাঠাতে পারবো না, সেখানে বেশ কিছু বাফার টাইপের জিনিস থাকবে। তো এই যে বাফার টাইপের জিনিসগুলো, এগুলোকেই বলা হয় আমার ইউএসবির ভাষায় এন্ড পয়েন্ট। অর্থাৎ এরা কি, এরা হচ্ছে ইনফরমেশন হোল্ড করবে। ইনফরমেশনের সোর্সও হতে পারে অথবা ইনফরমেশনের সিঙ্কও হতে পারে, এরকম একটা ব্যাপার। অর্থাৎ কমিউনিকেশন চ্যানেলের দুই মাথায় এন্ড পয়েন্ট গুলো থাকবে। এখন এখানে মাল্টিপল এন্ড পয়েন্ট থাকতে পারে, অর্থাৎ মাল্টিপল বাফার্স থাকতে পারে। এদের আলাদা আলাদা নাম, মানে নাম্বারিং করা থাকবে, যেমন এন্ড পয়েন্ট 0, 1 এরকম এরকম করে থাকতে পারে। যেমন এখানে আছে, এখানে যেরকম এই ডিভাইসে 3টা এন্ড পয়েন্ট রয়েছে, ঠিক আছে। তো এখানে 0, 1, 2 এরকম দেয়া থাকবে। তো যখনই আসলে একটা ডিভাইস মানে প্লাগ প্লাগ ইন করা হয়, তখন হচ্ছে যে ডিফল্ট যে এন্ড পয়েন্ট 0 ওইটা অ্যাক্সেস করা যায়। এটা হচ্ছে বাই ডিফল্ট এন্ড পয়েন্ট 0 নামে যে এন্ড পয়েন্টটা থাকে বা বাফারটা থাকে, সেটাকে অ্যাক্সেস করা যায়। এরপরে হচ্ছে স্পেসিফিকেশন অনুযায়ী বা ডিমান্ড অনুযায়ী অন্যান্য এন্ড পয়েন্ট যেগুলো রয়েছে সেগুলোকে অ্যাক্সেস করে। এখন এইখানে হচ্ছে এই যে হোস্ট কন্ট্রোলারের সঙ্গে এখানে দেখো বেশ কিছু কমিউনিকেশন কিন্তু দেখানো আছে এক একটা এন্ড পয়েন্টের মাধ্যমে, ঠিক আছে। তো এই এন্ড পয়েন্ট গুলো কিন্তু আসলে ওই যে রিকোয়ারমেন্টের কথা যেটা বললাম, যে একটা ডিভাইস আমরা দেখবো যে পরবর্তীতে যে আসলে এই যে কমিউনিকেশন যে করে, কমিউনিকেট করার জন্য তাদের যে প্রসেসটা, সেটাকে বলা হয় এনুমারেশন প্রসেস। আমরা আজকের ক্লাসে হয়তো সেটা দেখবো না, পরবর্তীতে দেখবো। সে এনুমারেশন প্রসেসের সময় যে যে একটা ডিভাইসকে কনফিগার করে নেওয়া হয়, তখন ওই ডিভাইসের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আসলে এই এন্ড পয়েন্ট গুলো ডিক্লেয়ার করা হয়। এরকম একটা ব্যাপার রয়েছে। আর এখানে এই যে এন্ড পয়েন্টের সঙ্গে যে কমিউনিকেট করবে, অর্থাৎ যে দুই মাথায় দুইটা এন্ড পয়েন্ট বা বাফার রয়েছে, এই কমিউনিকেট করার যখন ওদের মধ্যে কোনো কি বলে কানেকশন এস্টাবলিশ হবে, তখন তো তারা কমিউনিকেট করবে। সেই কমিউনিকেশন যখন হবে তখন হচ্ছে লজিক্যাল পাইপ ক্রিয়েট হয় কিছু, যেমন অর্থাৎ কমিউনিকেশন মিডিয়া যেটার মাধ্যমে আসলে ডেটাটা পাস হচ্ছে বা আসতেছে, এইটাকে বলা হচ্ছে লজিক্যাল পাইপ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে মেইনলি এই যে হোস্ট কন্ট্রোলার এবং ডিভাইসের যে এন্ড পয়েন্ট রয়েছে, আর হোস্ট কন্ট্রোলারেরও হচ্ছে যে মেমোরি বাফার রয়েছে। যেমন এখানে আসলে ভালো করে বোঝানো যাচ্ছে যে এখানে ইউএসবি ডিভাইসে যে বিভিন্ন এন্ড পয়েন্ট রয়েছে, আবার হোস্টেরও এই যে মেমোরি বাফার রয়েছে, ঠিক আছে। এদের মধ্যে যে যখন কমিউনিকেশনটা হবে, সেই কমিউনিকেশন লাইন গুলোকেই কিন্তু বলা হচ্ছে এখানে পাইপ। অর্থাৎ ইউএসবির ভাষায় এটাকে বলা হয় পাইপ, এবং এটা একটা লজিক্যাল কানেকশন কিন্তু, ঠিক আছে। এটা বোঝার সুবিধার্থে এরকম বলা হয়। এবং এই পাইপ আবার হতে পারে মেইনলি দুই ধরনের, একটা হচ্ছে কি মেসেজ পাইপ, আর একটা হচ্ছে স্ট্রিম পাইপ। আচ্ছা, সেটা এখানে নাই মনে হয়। আচ্ছা, যাই হোক, পাইপ মেইনলি হচ্ছে দুই ধরনের রয়েছে, একটা মেসেজ পাইপ আর একটা হচ্ছে স্ট্রিম পাইপ। তো মেসেজ পাইপ যেটা, এগুলো হচ্ছে দেখো এগুলো কিন্তু বাই ডিরেকশনাল পাইপ। কিছু আছে যেমন এই একটা আছে ইউনি ডিরেকশনাল পাইপ, এটা হচ্ছে ওই যে কন্ট্রোল সিগন্যাল বা যে কোনো কিছুর জন্য এটা আসলে ইউনি ডিরেকশনাল হয়ে থাকে। আর বাদ বাকি যেগুলো মেসেজ ট্রান্সফারের জন্য রয়েছে, এইটা কিন্তু সবসময় বাই ডিরেকশনাল পাইপ। যেটা বললাম যে দুই ধরনের পাইপ তৈরি হয়, একটা বাই ডিরেকশনাল আর একটা হচ্ছে ইউনি ডিরেকশনাল। বাই ডিরেকশনালটা হচ্ছে মেসেজ পাইপ, ঠিক আছে। মেসেজ পাইপ হচ্ছে যে প্যাকেট বাই প্যাকেট, যেটা আমরা ইউএসবি 4 ফ্যাব্রিকেরও তখন বলে এসেছিলাম যে প্যাকেট বাই প্যাকেট করে যে ডেটাটা ট্রান্সফার হচ্ছে, সেইটাকে হচ্ছে সেই মেসেজটা যে যাচ্ছে এটা হচ্ছে বাই ডিরেকশনাল, তাহলে এটা মেসেজ পাইপের মধ্যে দিয়ে যাচ্ছে। এবং এইটা কিন্তু টোটালি হচ্ছে মেসেজ কন্ট্রোল করে হচ্ছে ওই যে হোস্টের কথা বলেছিলাম, হোস্ট কিন্তু এগুলো কন্ট্রোল করে। এরপরে আরেকটা পাইপ আছে স্ট্রিম পাইপ, মেসেজ বাই ডিরেকশনাল, আর একটা আছে স্ট্রিম পাইপ যেটা হচ্ছে ইউনি ডিরেকশনাল। এখন এইটা আসলে কোনো নির্দিষ্ট ফরম্যাটে যায় না। যেটা বাই ডিরেকশনাল বলেছি যে প্যাকেটের মতো করে যায়, তার মানে কি ওর একটা নির্দিষ্ট ফরম্যাট রয়েছে, সেই ফরম্যাটে যায়। বাট
যেটা ইউনিডিরেকশনাল রয়েছে অর্থাৎ স্ট্রিম পাইপ, এইটা কিন্তু নির্দিষ্ট কোনো ফরম্যাট ফলো করে কাজ করে না মেইনলি, ঠিক আছে। এবং এইটার মাধ্যমে এই যে এখানে যে বেশ কিছু টাইপের কথা বলা আছে, যেমন যে কন্ট্রোল, যেটা কন্ট্রোলটা যায় হচ্ছে মেসেজ পাইপের মাধ্যমে, ঠিক আছে। আর কন্ট্রোল ছাড়া যেগুলো রয়েছে বাগ ডাটা, তারপর হচ্ছে আমার ইন্টারাপ্ট, তারপরে আছে আইসোক্রোনাস, এইগুলো হচ্ছে স্ট্রিম পাইপের মাধ্যমে কিন্তু এদের কমিউনিকেশনটা হয় স্ট্রিম পাইপের মাধ্যমে। এবং এদের কমিউনিকেশনটা কি রকম? ইউনিডিরেকশনাল কমিউনিকেশন, ঠিক আছে। এছাড়াও আরেক ধরনের থাকে ডিফল্ট একটা কন্ট্রোল পাইপ থাকে, ডিফল্ট কন্ট্রোল পাইপ, ঠিক আছে। এবং সেটাও বাইডিরেকশনাল থাকে, এবং সেটার মধ্য দিয়েও কিন্তু আমার বিভিন্ন ধরনের মানে এটা কন্ট্রোল ট্রান্সফার করে থাকে, ঠিক আছে। এবং আমরা যে এন্ড পয়েন্টের কথা বলেছিলাম যে যখন এনুমারেশন প্রসেস স্টার্ট হয় তখন এন্ড পয়েন্ট 0 থেকে কিন্তু স্টার্ট হয়, এবং ওই বাই ডিফল্ট ওই এন্ড পয়েন্ট 0-র সঙ্গে এরকম একটা পাইপ তৈরি হয়, সেটাকে বলা হয় ডিফল্ট কন্ট্রোল পাইপ। আচ্ছা, সেটা গেল। এখন আমরা যেটা দেখতেছি যে আমরা কন্ট্রোল পাইপের কথা বলেছি, এরপরে আছে এই যে স্ট্রিম পাইপের মধ্যে থেকে যেগুলো যায়, প্রথমে যেটা আছে বাল্ক। আচ্ছা, যাই হোক, কন্ট্রোলটাও বলি। কন্ট্রোলটা আসলে কি হতে পারে? ওই যে কন্ট্রোলটা হতে পারে যেমন কমিউনিকেশন ইনিশিয়েট করার জন্য যে সিগন্যাল গুলো পাঠানো লাগবে সেগুলো, বা কোনো কনফিগারেশন সিগন্যাল পাঠাতে হবে সেগুলো হতে পারে, বা নতুন করে সেট আপ করা বা রিসেট করা, কোনো একটা কমান্ড পাঠানো, এই যেটা হয়ে থাকে ডিভাইস এবং হোস্টের মধ্যে, এইটাই কিন্তু আমার কন্ট্রোল ট্রান্সফার, ঠিক আছে। এরা এখানে বিভিন্ন ধরনের কোয়েরিও পাঠাতে পারে এবং অথবা কমান্ড পাঠাতে পারে, এই ব্যাপারটা হয়ে থাকে। এবং এটাই যেটা বলা আছে এটা কিন্তু বাই ডিরেকশনাল। এরপরে যেটা আছে বাল্ক, এটা হচ্ছে কিসের মতো? এই এটার মানেই কিন্তু অনেক, প্রচুর পরিমাণে, অর্থাৎ যদি লার্জ অ্যামাউন্ট অফ ডেটা ট্রান্সফার করার দরকার পড়ে, এবং সেক্ষেত্রে যদি টাইম কোনো ক্রিটিক্যাল ফ্যাক্টর না হয়, অর্থাৎ আমাকে অনেক বেশি ডেটা পাঠাতে হবে, সেটা আমি এখন ডেটা পাঠানো শুরু করেছি, সেটা যদি বিকালেও গিয়ে পৌঁছে আমার কোনো সমস্যা নাই, অর্থাৎ এখানে টাইমের কোনো ব্যাপার নাই, ঠিক আছে। অর্থাৎ টাইম ক্রিটিক্যাল ডেটা ট্রান্সফার না, সেইটাকে বলা হচ্ছে বাল্ক ট্রান্সফার, ঠিক আছে। এইটা সাধারণত হয়ে থাকে প্রিন্টার স্ক্যানারের ক্ষেত্রে, আসলে ডিভাইসের ক্ষেত্রে এই ধরনের ট্রান্সফারটা হয়ে থাকে, সেটা বলা হয়। আচ্ছা, এবার ইন্টারাপ্ট যেটা, এটা স্মল মানে স্মল ডেটা ট্রান্সফারের জন্য, বাট এটা হচ্ছে ওই যেমন ইন্টারাপ্টের কথা বলেছিলাম, যেটা ইমিডিয়েট অ্যাটেনশন দরকার, অর্থাৎ আমার এখন দরকার, এখন একটা ইন্টারাপ্ট সিগন্যাল পাঠিয়েছে, তখন অন্য সবকিছু বাদ এইটাকে প্রায়োরিটি দিতে হবে, এবং তখনই ওই সার্ভিসটা হচ্ছে কমপ্লিট করতে হবে, তখনই ওই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করতে হবে, এটা ইন্টারাপ্ট। এরপরে যেটা আছে সেটা যেমন আইসোক্রোনাস, যেটা এইটাও কিন্তু বাল্ক ডেটার মতোই অনেক বেশি ডেটা ট্রান্সফার হবে, বাট এইখানে যে ব্যাপারটা রয়েছে, এখানে টাইম কিন্তু একটা ক্রিটিক্যাল ব্যাপার। অর্থাৎ আমার প্রিন্টার স্ক্যানারে আমি এখন প্রিন্ট করা শুরু করেছি, আমার যে একদম 1 সেকেন্ডের মধ্যে এটা দিতে হবে এমন না, সেটা যদি ধীরে ধীরে প্রিন্ট হয় নো প্রবলেম, ঠিক আছে, প্রিন্টার বা স্ক্যানারের ক্ষেত্রে। বাট যদি এটা এরকম হয় যে আমার স্পিকারের একটা ব্যাপার, তো স্পিকারে তো আমার ডেটা ট্রান্সফার এখানে হচ্ছে আহ, সঠিক সময় কিন্তু ডেটাটা পৌঁছাতে হবে, আদারওয়াইজ কি হবে, স্পিকারে হচ্ছে যে কথাটা এখন আসার কথা সেটা 5 মিনিট পরে শোনাচ্ছে, তাহলে তো সেটা হবে না। অর্থাৎ এটা কি টাইম ক্রিটিক্যাল ডেটা, এবং এগুলোকে বলা হয় আইসোক্রোনাস ট্রান্সফার টাইম, ঠিক আছে। তো এরকম ব্যাপার রয়েছে, আসলে আমাদের পড়ার আরো অনেক কিছু আছে, তো আজকে এই পর্যন্তই পড়াবো। তো ইউএসবির এর পরে আসলে ওই যেটা বলেছি এনুমারেশন প্রসেস, তারপরে দুই একটা প্রোটোকলের টাইপ বা নেম টেম আমরা একটু পড়বো, বাট সেটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে একটু পড়ার চেষ্টা করব। আগামী দিনই আমি আরেকটা ক্লাস নিব। আজকের হচ্ছে এই পর্যন্তই থাকলে, এখন এই পর্যন্ত যতটুকু পড়িয়েছি এইটার মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা তোমরা একটু আমাকে জিজ্ঞাসা করতে পারো। যতটুকু পড়িয়েছি কারো কোনো প্রবলেম আছে এই পর্যন্ত? আমি এটি একটু পড়লে বুঝতে পারবো না আসলে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নাই, পড়ে বুঝতে পারবা, কিন্তু সেটা হচ্ছে পড়বা অবশ্যই, না পড়লে তো বুঝতে পারবাই না। তো এবং তোমরা যেমন কোশ্চেন করতেছো দুই একজন, আমার কিন্তু ভালো লাগতেছে, কারণ কোশ্চেন করলে দেখা যায় অনেক জিনিস আমার নিজেরও ক্লিয়ার হয়।
এমন হয়তো অনেক জিনিস আছে যেটা তোমরা জানো বা আমি কখনো মনেই করি নাই যে এটা আমার জানার প্রয়োজন আছে। তোমাদের কোশ্চেন এর কারণে মনে হয় যে না এটা আসলে জানার দরকার আছে। ঠিক আছে? এরকম একটা ব্যাপার। তোমরা হচ্ছে না বুঝলে কোশ্চেন করবা। এটা সবসময় আমি অ্যাপ্রিশিয়েট করি। এনিওয়ে তোমরা হচ্ছে যদি কোশ্চেন থেকে থাকে হ্যাঁ, একটা জিনিস বলতাম ম্যাম। ম্যাম আসলে আমাদের কি রাসবেরি পাইটা কোনোভাবে একটু কনসিডার করা যায় ম্যাম? মানে ওইটা অনেক বেশি দেখাচ্ছে, প্রায় 20,000 টাকা মতো। হ্যাঁ, দাম বেশি আছে এটা তো আমি নিজেই বললাম। সেজন্যই তোমাদেরকে আসলে গ্রুপের কথা আমি বলেছি। আর আসলে আমরা এটা আলোচনা করেছিলাম অফিসেও। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ভাবে এটা আসলে কেনার একটা ডিসিশন নেওয়া হয়েছে যে কিছু রাসবেরি পাই এগুলো কেনা হবে। বাট ওটা আসলে এখনো কেনা হয় নাই। তারপর যদি বাজেট টাজেট পাওয়া যায় আমি দেখবো নে। তো তোমরা ওইটার মাধ্যমে করো। আমি যেটা বললাম যে তোমরা আসলে অনেকগুলো গ্রুপ করো। মানে গ্রুপ তৈরি করে হচ্ছে এই কাজটা একটু করার চেষ্টা করো। আর ম্যাম যদি হচ্ছে লোক কম হয়েও যদি রাসবেরি পাইটা বাদ হতো তাহলে মানে সবার কস্টিংটা কম হতো, নাহলে এক একজনের 5 জন করে করলো প্রায় 4,000 5,000 টাকা খরচ হচ্ছে ম্যাম। মানে রাসবেরি পাইয়ের সাথে তো আরো অনেক কিছু আছে, মানে পার স্টুডেন্ট 5,000 টাকা খরচ হয়ে যাচ্ছে ম্যাম। জি ম্যাডাম। রাজবেরি রাজবেরি পাইয়ের সঙ্গে আর যে জিনিসগুলো আছে সেগুলো তো তোমাদের কাছে আছে। আর হচ্ছে আমার কাছে যে জিনিসগুলো তোমরা নিছো ফিফথ সেমিস্টারে আমার কিন্তু সব জিনিসগুলোই লাগবে, কারণ আমি ওগুলো নিয়ে প্রজেক্ট করাবো। আর হচ্ছে রাজবেরি বা পাইটা বেশি ইম্পর্টেন্ট কেন, ওইটা হচ্ছে দেখা যায় অনেক ধরনের বড় বড় প্রজেক্টেও কাজে লাগে। তোমরা যদি দেখা যায় খুব ভালো মানের কেউ প্রজেক্ট করলা রাজবেরি পাই ইউজ করে, তাহলে ওইটা হয়তো বা তোমরা চাইলে মানে আমার আন্ডারে করতে হবে, নট লাইক দ্যাট, বাট তোমরা হয়তো অন্য টিচারদের আন্ডারেও তোমরা ওই প্রজেক্টটা কিন্তু 7th 8th সেমিস্টারেও চালিয়ে নিতে পারো। এরকম একটা ব্যাপার তৈরি করতে পারো এবং সেটা এই সেমিস্টার থেকেই তোমরা হয়তো সেটা ভালো করে বুঝে শুরু করলে ওটা করতে পারবা। কারণ হচ্ছে আমাদের কিন্তু রাসবেরি পাই নিয়ে আসলে অনেকে হয়তো কাজ করছে, বাট মানে খুব কম সেটা। তো সেটা তোমাদের থেকেই শুরু করো। এই সেমিস্টারে তোমরা অল্প করলা, তারপর 7th 8th সেমিস্টারে ওইটা হয়তো বা তুমি কারো আন্ডারে চলে গেলা। সেটা যেতে পারো, যে কারো আন্ডারে যেতে পারো। আমাদের সবুজ স্যার আছেন, দেখা যায় উনি তো বিশ্বমানের রিসার্চার, তো উনি যে কাজের ক্ষেত্রে দেখা যায় হার্ডওয়্যার রিলেটেড বা সফটওয়্যার রিলেটেড যে কোনো কাজে উনি তোমাদের হেল্প করতে পারবেন। তো তোমরা হচ্ছে এই সেমিস্টার থেকে শুরু করো, তারপরে হচ্ছে 7th 8th সেমিস্টারে ওইটাই না হয় তোমরা কন্টিনিউ করলা। ঠিক আছে? এটাকে চাইলে করতে পারো। তো তোমরা একটা সেমিস্টার বেশি সাপোর্ট পাচ্ছ। আর যদি তোমরা আগের মতো আরডুইনো দিয়ে ওইগুলো করে থাকো, ওটা তো তোমরা অলরেডি করে আসছো। তো একই জিনিস তোমাদের তো আসলে এই সেমিস্টারে রেখে কোনো কাজ নাই। আমিও কিন্তু রাসবেরি পাই করি নাই, আমিও তোমাদের সাথে শিখবো। ঠিক আছে? তো এটা আমি আশা করবো যে তোমরা এটা শেখো। এটা তোমাদের হয়তো পরবর্তীতেও এটা কাজে লাগাতে পারবে। ঠিক আছে? ম্যাম তাহলে কি ওই যে আমরা 5-6 জন মিলে যেমন ভাবে করতে বলছিলাম ওইভাবে গ্রুপ করবো? হ্যাঁ হ্যাঁ, ওরকম করে করো এবং সেটা তোমরা একটু ভালো মানের যদি প্রজেক্টের স্টার্টিংটা এই সেমিস্টারে করতে পারো, তাহলে হয়তোবা সেটা নিয়ে এমন হতে পারে যে আমাদের আরটিসির প্রজেক্ট আছে, সেখান থেকেও প্রজেক্ট জমা দেওয়া যেতে পারে। তোমরা কিছু টাকা পয়সা আর্নও করতে পারো যদি সেটা ভালো মানের প্রজেক্ট হয়। এরপর যদি তোমরা 7th 8th সেমিস্টারেও সেটা কন্টিনিউ করতে চাও, যদি কেউ চাও সেটা করতে পারবা। সেক্ষেত্রে যে একটু এই যে ফিনান্সিয়াল সাপোর্ট সেটাও হয়তো বা 7th 8th সেমিস্টারে কিছুটা হলেও তোমাদের দেয়া যাবে, সেটা সমস্যা নেই। তোমরা ওইটাই করো, একটু গ্রুপ ওয়াইজ করলেও ওইটাই করো। আর তারপরে যদি কোনো ফান্ডের ব্যবস্থা করা ম্যাম যায়। হ্যাঁ, বলো বলো। ম্যাম এই আমাদের এই সেমিস্টারে যেটা বললেন ম্যাম যে রাজশাহী পেতে এই ক্ষেত্রে ম্যাম যদি আমাদের একটু ফিনান্সিয়াল সাপোর্ট ম্যাম দেওয়া হয় তাহলে ম্যাম একটু ভালো হয় ম্যাম। কারণ ম্যাম এখানে অটোমেটিক্যালি যদি আমরা এখনই ম্যাম ক্যালকুলেশন করি তাহলে এক একজনের প্রায় 5-6 জন করে গ্রুপ করলে ম্যাম প্রায় 6,000 টাকা 7,000 টাকার মতো পড়ে যাবে ম্যাম এক একজনের। তো একটু কস্টলি হ্যাঁ হয়ে যাচ্ছে ম্যাম, দেখা গেলো গ্রুপে 5 জনের ম্যাম ফিনান্সিয়াল কন্ডিশন একরকম থাকবে না, এটা স্বাভাবিক ম্যাম। তো হ্যাঁ, সেক্ষেত্রে ম্যাম একটু তো দেখা যায় এতজন মানুষের জন্য একজন দুইজন হলে সেটা হয়তোবা আমিও সাপোর্ট পারতাম, বাট এতজনের জন্য তো আমি নিজেও পারবো না। তো সেক্ষেত্রে হয়তোবা আমি স্যারদের সঙ্গে একটু আলোচনা জি করে ম্যাম, জি দেখতে ম্যাম, জি ম্যাম, সেক্ষেত্রে একটু মানে যদি একটু ফিনান্সিয়াল সাপোর্ট ম্যাম পাই আর আমাদের যদি এটাতে করাই লাগে তো সেক্ষেত্রে ম্যাম মনে হয় একটু ভালো হয়। কারণ ম্যাম এটা তো আসলে একটু কস্টলি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, না সেটা তো আমি প্রথমেই বলেছি, সেটা তো আমি প্রথম দিকে আলোচনা করেছি। বাট এটা তোমরা যদি শিখতে পারো, শিখে একটা ভালো মানের প্রজেক্ট থিসিস এটার সঙ্গে ইনক্লুড করে কিন্তু কাজ করতে পারবা। এটা তোমাদের ভবিষ্যতের জন্য এটা ভালো হবে। যাই হোক, তো এটা আমি স্যারদের সঙ্গে একটু আলাপ করে দেখবো। ম্যাম হ্যাঁ হ্যাঁ ম্যাম। বল।
ম্যাম গ্রুপ কি একটু বাড়ানো যায় না ম্যাম? 5 জনে তো দেখা যায় যদি রাজবেরি পাই আবার যদি এখান থেকে ফান্ডিং না থাকে তখন তো 5 জন করলে দেখা যায় 5-6 হাজার টাকা করে পড়বে। তো আমরা কি 6-7 জন মিলে করা যায় না ম্যাম? 6-7 জন করলে এগুলো প্র্যাকটিক্যাল কাজ তো ম্যাম, সবাই কাজ করে সাথে বসে বসে সবাই শিখে। এখানে ম্যাম কেউ মানে এমন না যে কেউ করবে না, তো মানে সবাই শিখেই করবে। তো একটু যদি বেশি গ্রুপ, কারণ তো বেশি হয়ে যায়, তো একটু বেশি হ্যাঁ, হলে ভালো। সেটা বুঝতে পারছি, কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা যে ব্যাপারটা আছে যে তোমরা আসলে শেয়ার করেও কিন্তু এই ব্যাপারটা একটু হ্যান্ডেল করতে পারো বোধ হয়। শেয়ার করে দেখা যায় 2টা গ্রুপ হচ্ছে, একটা কিনলা, একটা দিয়ে ওইটা দিয়ে কাজ করে একদিন একজন দেখালা, তোমরা পরে পরবর্তীতে অন্য একজন দেখালা, এরকমও করতে পারো। বা আর যদি আমি ফান্ডিং এর ব্যবস্থা করতে পারি সেটা তো আমি বলবোই। মানে আর স্যাররাও বলেছেন যে ওর কিছু কেনার আসলে আছে, যে কেনা হবে কিছু ডিপার্টমেন্টে। বাট সেটা হয়তো বা একদম ভেরি রিসেন্ট সেটা কিনতে পারবে কিনা আমি আসলে সেই সিউরিটিটা দিতে পারছি না। আমি স্যারদের সঙ্গে কথা বলে দেখবো। But আপাতত তোমরা 5 জন করেই গ্রুপ করে প্রজেক্ট রিপোর্টটা জমা দাও, তারপরে দেখা যাক। তোমরা হচ্ছে ওই রিপোর্টেই তোমাদের কষ্টের ব্যাপারটাও একটু লিখে দিও, যে কত খরচ হতে পারে আসলে সবকিছু, তোমাদের যা লাগতেছে তাতে টোটাল কত খরচ হতে পারে সেটা একটু তোমরা প্রপোজালের সঙ্গে জমা দাও। তারপরে হচ্ছে আমি এটা নিয়ে একটু করবো না। জি ম্যাম, ঠিক আছে? ঠিক ওকে। আছে। 5 জনের বেশি গ্রুপ করলে আসলে যেটা বলছো যে সবাই কাজ করে, বাট আসলে সবাই কাজ করে না, কারণ আমরাও তো স্টুডেন্ট ছিলাম ও আমরাও জানি যে সবাই আসলে কাজ করে না, শেখেও না। তবে যে শেখার বা যে করে সে আসলে খুব ভালোভাবেই শিখে যায়, লাভটা তার হয়। কিন্তু ওই যে সবাই কাজ করে না। 5 জনও আমি আসলে শুধুমাত্র খরচের কথা চিন্তা করে দিয়েছি, নইলে 5 জনের গ্রুপ দেওয়ার কোনো মানেই হয় না 6 সেমিস্টারে এসে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তারপরে তোমরা ওই 5 জন গ্রুপ করেই হচ্ছে জমা দাও প্রপোজালটা। আর বাদ বাকিটা আমি একটু স্যারদের সাথে কথা বলে তোমাদেরকে জানাবো। আর লিস্টটাও তো আমাকে জমা দিবা যে আসলে কতজন, মানে কতগুলো গ্রুপ হচ্ছে, সেই অনুযায়ীও স্যারদের সঙ্গে আমি কথা বলতে পারবো। ম্যাম একটা রিকোয়েস্ট করতাম ম্যাম, হচ্ছে হুম, ম্যাম আমার বুঝিনি কি বলছো। হ্যাঁ? কথা বোঝা যাচ্ছে না কিন্তু। ম্যাম ওর নেটের সমস্যা মনে হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি তাহলে অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি, তাহলে ওর সঙ্গে পরে কথা বলতেছি। আচ্ছা, আইডি 1, 2, Yes, ma'am. 3, Yes, ma'am. 4, rule 1 ম্যাম